ফিমেল জেনিটাল ট্রাক্টে কি কি ইনফেকশনস হইতে পারে সেগুলো নিয়ে একটু যদি কথা বলতে চাই, একটা হচ্ছে হারপিস ইনফেকশনস হইতে পারে, মানে হারপিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা। তো হারপিস সিমপ্লেক্স ভাইরাসের মধ্যে একটা আছে ওয়ান, যেটা হচ্ছে আমাদের যে কোমর থাকে বা ওয়েস্ট থাকে, এই ওয়েস্টের উপরে হচ্ছে প্রবলেম করে। ঠিক আছে, এটা হাইপার সিমপ্লেক্স ওয়ান যে ভাইরাসটা। আর যেমন এরা হারপিস ল্যাবিয়ালিস বা আমাদের ওরাল ক্যাভিটির আশপাশ দিয়ে এরকম বিভিন্ন ধরনের ইনফেকশন করতে পারে, ইভেন ম্যানিনজাইটিসও করতে পারে। আর হারপিস সিমপ্লেক্স টু যেটা, এটা হচ্ছে জেনিটাল হারপিস করে। তো জেনিটাল হারপিস করে, তার মানে জেনিটাল ট্রাক্টের ক্ষেত্রে হারপিস সিমপ্লেক্স টু যে ইনফেকশনটা, ওইটা হচ্ছে কমন। তো এরা মেইনলি কি করে, এরা হচ্ছে আমাদের ধরো স্কিনে বা মিউকোসাতে কোনো একটা টিয়ার আছে বা কোনো একটা ব্রেক আছে, ওই জায়গায় দিয়ে এই ভাইরাসটা ঢুকে পরবর্তীতে এরা সেল ডেথ, তারপরে ব্লিস্টার বা ভেসিকল ফর্মেশন, ভেসিকল মানে ফ্লুইড ফিল্ড ভেসিকল ফর্মেশন করে, এবং পেইনফুল আলসার করতে পারে, পেইনফুল থাকে কন্ডিশনগুলো। হ্যাঁ, এরকম একটা বিষয় আমরা জানলাম হারপিসের ক্ষেত্রে। এরপরে আসো যে আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, সিফিলিসের কারণে যদি আলসার হয় সেটা কিন্তু পেইনলেস থাকে, বাট হারপিসের আলসার কিন্তু পেইনফুল থাকে। এবং আদার কিছু জেনিটাল মানে ফিমেল জেনিটাল ইনফেকশনসের কথা যদি বলি, তাহলে ক্যান্ডিডা, ক্যান্ডিডা অ্যালবিকান্স দ্বারা হইতে পারে, ক্যান্ডিডা অ্যালবিকান্স দ্বারা মানে ফাঙ্গাল ইনফেকশন হইতে পারে, গনোরিয়া হইতে পারে, ক্যালামাইডিয়া দ্বারা হইতে পারে। তার বাদে তোমার হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস হইতে পারে, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস দ্বারা, গার্ডি মানে গার্ডনেরেলা দ্বারা হইতে পারে। গার্ডনেরেলা দ্বারা হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস নামে একটা কন্ডিশন আছে, ওইটা হয়। এর ফলে ভ্যাজাইনাল ডিসচার্জ, তারপর হচ্ছে ভ্যাজাইনাল ভ্যাজাইনাল ওই জায়গায় বার্নিং সেন্সেশন, তারপরে ইচিং, ডিজিউরিয়া, প্রসাবে জ্বালা পড়া, সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে ব্যথা হওয়া, ডিসপ্যারোনিয়া যেটাকে আমরা বলি, এগুলো তো হইতে পারে। আর আপার জেনিটাল ট্রাক্ট, এগুলা লোয়ার জেনিটাল ট্রাক্ট ইনভলভ করে। আর আপার জেনিটাল যে ট্রাক্ট, আপার জেনিটাল ট্রাক্ট বলতে এখানে কি কি ইনক্লুডেড বলো তো? এখানে মেইনলি ধরো একটা ইনফেকশন ভ্যাজাইনাতে আছে, তো ওই ভ্যাজাইনার ওই ইনফেকশনটা পরবর্তীতে উপরের দিকে অ্যাসেন্ড করে, আমি ধরলাম যে ধরো ভ্যাজাইনা থেকে সার্ভিসে যা, পরবর্তীতে ইউটেরাস, ফেলোপিয়ান টিউব, ওভারি। তো এই যে ইউটেরাস, ফেলোপিয়ান টিউব, ওভারি, এই সকল জায়গায় যে ইনফেকশন ছড়াইছে, তাহলে এই ইনফেকশনগুলোকে আমরা বলি যে আপার জেনিটাল ট্রাক্ট ইনভলভ করছে, এবং এইগুলাকে আমরা বলি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। মানে আপওয়ার্ড স্প্রেড যদি হয়, অ্যাসেন্ডিং ইনফেকশন মানে অ্যাসেন্ড করে, সেটাই কিন্তু পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এরপর আসো ভালভা। ভালভাতে কি হইতে পারে? ভালভা মানে তোমরা জানো ল্যাবিয়া মেজর, ল্যাবিয়া মাইনর। সো এই যে যে জিনিস জায়গাগুলো থাকে একেবারে এক্সটার্নাল জেনিটালি আমরা বলি, ফিমেল এক্সটার্নাল জেনিটালি। সো সেই সকল জায়গায় কি হইতে পারে? বার্থোলিন সিস্ট হইতে পারে, বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট। এটা মানে কি আসলে? আমরা নর্মালি বার্থোলিন গ্ল্যান্ড থাকে দুইটা, মানে ফিমেলদের ক্ষেত্রে দুইটা বার্থোলিন গ্ল্যান্ড থাকে, এবং এই বার্থোলিন গ্ল্যান্ডগুলোর কাজ থাকে মিউকাস প্রোডাকশন করা। কি প্রোডাকশন করা? মিউকাস। এই যে মিউকাস প্রোডাকশন করবে যাতে করে সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে একটা লুব্রিকেশন থাকে, একটু ভিজা ভিজা থাকে, এবং সহজেই সেক্সুয়াল ইন্টারকোর্স করা যায়, পেনিট্রেশন করা যায়। তো এই বার্থোলিন গ্ল্যান্ড কি করে? এখানে আমাদের হচ্ছে তোমার মানে নর্মাল একটা ফ্লো, যে বার্থোলিন গ্ল্যান্ড থেকে স্মল ডাক্টের থ্রুতে ভেস্টিবিউলে যায়, মানে এরকম একটা নর্মাল ফ্লো থাকে। তো যদি কোনো কারণে ধরো ডাক্টটা ব্লক হয়ে যায়, ফলে যেটা হবে যে ওই যে সিক্রেশনগুলো, মিউকাসগুলো, ওইগুলা ভেস্টিবিউলে বাইরে বের হয়ে আসবে না, বার্থোলিন গ্ল্যান্ডের মধ্যে জমা থাকবে। ফলে ওইগুলো জমে থেকে সোয়েলিং হয়ে এক পর্যায়ে বার্থোলিন সিস্ট করবে, এবং এই সিস্টটাতে যদি ব্যাকটেরিয়া ইনফেক্ট করে, তাহলে ওটা পরবর্তীতে আবার বার্থোলিন অ্যাবসেসও ফর্মেশন করতে পারে। ফলে পেশেন্ট একটা পেইনফুল সোয়েলিং মানে একটা পেইনফুল সোয়েলিং থাকবে যদি বার্থোলিন অ্যাবসেস হয়, পেইনফুল সোয়েলিং, এবং তার হাঁটতে সমস্যা, ওয়াকিং এ প্রবলেম হয় বার্থোলিন অ্যাবসেসে, এবং ইন্টারকোর্সের টাইমে পেইন বা ডিসপ্যারোনিয়া হইতে পারে। তার মানে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অবশ্যই ইনসিশন ড্রেনেজ দিয়ে আমাদের কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। কিছু আছে নন নিওপ্লাস্টিক ডিসঅর্ডার, যেমন ধরো লাইকেন স্ক্লেরোসাস। এটা একটা কোনিক ইনফ্লামেটরি ডিজিজ। দেখা যায় যে বেশ কিছু প্রবলেম, যেমন চুলকানি, তারপরে হোয়াইট প্যাচ হওয়া, সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে ব্যথা হওয়া, ডিসপ্যারোনিয়া, এগুলো হইতে পারে যদি লং স্ট্যান্ডিং থাকে। তাহলে এরা ভালভাতে, এটা যদি লং স্ট্যান্ডিং থাকে তাহলে ভালভাতে স্কোয়ামাস সেল কার্সিনোমা করার চান্স বাড়তে পারে। তারপরে স্কোয়ামাস হাইপারপ্লাসিয়া, স্কোয়ামাস হাইপারপ্লাসিয়া সাধারণত কোনিক ইরিটেশন, কোনিক চুলকানির কারণে হইতে পারে, এবং এখানে এপিথিলিয়াম, এখানে লোকাল এপিথিলিয়ামগুলো ঠিক হয়ে যায়, চুলকানি থাকে, হোয়াইট প্লাগ বা থিক স্কিন থাকে। এটাতে হচ্ছে থিন স্কিন থাকে। হয় এত ডিটেলসে এগুলো জানা লাগবে না। আর কিছু আছে বিনাইন লেশন, যেমন কন্ডাই লোমা অ্যাকুমিনাটাম। এটা হচ্ছে হারপিস সিমপ্লেক্সের ভাইরাস, সরি হারপিস সিমপ্লেক্স না, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এদের মধ্যে লো রিস্ক যে ভ্যারাইটিগুলো আছে, যেমন হারপিস, সরি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6 এবং 11, এই যে যে স্ট্রেইনগুলা, এইগুলা দ্বারা মেইনলি হচ্ছে আমাদের এই কন্ডাইলোমা অ্যাকুমিনাটাম এই জিনিসগুলো হয়। এরা কিন্তু ক্যান্সার করে না। হ্যাঁ, এটা একটু আমরা জানলাম, মানে জেনিটাল ওয়ার্ড করে। তো জেনিটাল ওয়ার্ড থেকে পরবর্তীতে কন্ডাইলোমা অ্যাকুমিনাটাম টার্মটা আসে।
এবং আমরা প্যাপিলোম্যাটোসিস, তারপরে হচ্ছে কি হাইপারকার্ডোসিস, এবং বিভিন্ন ফাইন্ডিং তো পাইতে পারি। আচ্ছা, এই কৈলোসাইট পাইতে পারি আমরা হিস্টোলজিক্যালি এই সকল ইনফেকশন। কারণ মনে রাখবা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে ইনফেকশন হয়েছে এটার হিস্টোলজি করলে আমরা কৈলোসাইট পাই, কৈলোসাইট। তো কৈলোসাইট হচ্ছে হলমার্ক অফ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। তারপরে স্কোয়ামাস, মানে স্কোয়ামাস নিওপ্লাস্টিক লেশন হইতে পারে ভালভাতে, ভালভাতে হইতে পারে, ক্যান্সার হইতে পারে, স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় ভালভাতে, ইউজুয়ালি ওল্ডার এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনে যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে হইতে পারে। আর আরো অনেক কিছুই হইতে পারে, আমাদের এত ডিটেলস এখান থেকে তো অত কিছু জানা লাগবে না। আর ভেজাইনাল অ্যাট্রেসিয়া মানে কি? ভেজাইনাল অ্যাট্রেসিয়া মানে ভেজাইনাল ক্যানেল ডেভেলপমেন্টই করে নেই বা টোটাল অ্যাবসেন্টও থাকতে পারে। ভেজাইনাল অ্যাজেনেসিস হইতে পারে, তারপরে সেপ্টেড ডাবল ভেজাইনা, এরকম বিভিন্ন ধরনের টার্ম হচ্ছে এখানে আমরা পরিচিত হইতে পারি। ভ্যাজাইনাতে নিওপ্লাজম হইতে পারে, এবং টিউমারগুলোর মধ্যে বিনাইন, প্রি ম্যালিগন্যান্ট থাকতে পারে, এবং মেইনলি স্কোয়ামাস সেল কার্সিনোমা এখানে হয়। তারপরে পলিপ হইতে পারে। তারপরে ভ্যাজাইনার এই রিজনটা দিয়ে হচ্ছে গিয়ে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনও থাকতে পারে, যেটাকে আমরা ভ্যাজাইনাল ইন্টারপিথিয়াল নিওপ্লাসিয়া ভিন বলি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, মানে এটা পরবর্তীতে স্কোয়ামাস সেল কার্সিনোমাতে হওয়ার চান্স আছে। স্কোয়ামাস সেল কার্সিনোমা মেনলি ওই যে মনে রাখবে এই সকল জায়গার ইনফেকশনগুলো ফিমেলদের ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর ইনফেকশন থেকে পরবর্তীতে হওয়ার একটা ভালো চান্স থাকে। ওকে, এরপরে আমরা হচ্ছে বাকি জায়গার ইনফেকশনগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে, বা বাকি জায়গার ডিজিজগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। আচ্ছা, তার মানে এখানে গনোরিয়া হইতে পারে, ক্যালামাইড ইনফেকশন হইতে পারে, এবং এগুলো আলটিমেটলি ইনফার্টিলিটিও করতে পারে ফিমেলদের ক্ষেত্রে, একটোপিক প্রেগনেন্সি করতে পারে। হ্যাঁ, এগুলা কিন্তু করতে পারে। তারপরে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস দ্বারা আমরা জানি যে একটা প্রেগনেন্ট মহিলা তার যদি জিবিএস বা গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস দ্বারা ইনফেকশন হয়, সেটা পরবর্তীতে বাচ্চাতেও মেনিনজাইটিস বা সেপসিস এরকম বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু করতে পারে। তারপরে ইউরিয়া প্লাজমা, মাইকোপ্লাজমা, এগুলা দ্বারা কিন্তু মানে ভ্যাজাইনাইটিস, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, বা এরকম প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে হলে প্রিটার্ম লেবার, মানে দেখা যাচ্ছে 37 কমপ্লিটেড উইক্সের আগেই বাচ্চার ডেলিভারি হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম কিন্তু হইতে পারে। মোটামুটি এতটুকু একটু জানতে হবে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলোর মধ্যে কি কি ডিজিজ আছে, কয়েকটা নাম তোমার মনে রাখতেই হবে, আমি অলরেডি বলে আসছি। শ্যাংক্রয়েড, শ্যাংক্রয়েড হচ্ছে হিমোফাইলাস ডুক্রি, এটা দ্বারা হয় কিন্তু, বুঝছো? এটা পেইনফুল থাকে। আর সিফিলিস যেটা, এটাকে বলা হয় শ্যাংকার, বা এটা হচ্ছে পেইনলেস থাকে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে আসো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা নিয়ে আমরা আরেকটু কথা বলবো। এবং এটা আমরা বলছি যে অ্যাসেন্ডিং ইনফেকশনের থ্রুতে মেইনলি ইউটেরাস, তারপর হচ্ছে তোমার ফেলোপিয়ান টিউব, ওভারি, এবং সারাউন্ডিং যে পেলভিক টিস্যু থাকে যেমন প্যারামেট্রিয়াম, বা সারাউন্ডিং যে মানে যে সাপোর্টগুলো থাকে ওই জিনিসগুলোতে ইনফেকশন ছড়ায়া যায়। এবং এটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ এটা ইনফার্টিলিটি করতে পারে। কারো যদি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকে তাদের ইনফার্টিলিটি হইতে পারে, একটোপিক প্রেগনেন্সি হইতে পারে। একটোপিক প্রেগনেন্সি মানে তো বুঝো যে নর্মালি প্রেগনেন্সি হওয়ার কথা হচ্ছে ইউটেরাসের মধ্যে, ইউটেরাইন ক্যাভিটিতে। এখন এই জায়গা বাদে অন্য কোথাও হচ্ছে, আমি ধরলাম টিউবের মধ্যে অ্যাম্পুলাতে, ফর এক্সাম্পল অ্যাম্পুলা, ফিলোপিয়ান টিউবের অ্যাম্পুলা থাকে না? তো এই অ্যাম্পুলাতে যদি হয় সেটা। আচ্ছা, যদি ফিলোপিয়ান টিউবে ইনফেকশন হয় সেটার একটা নাম আছে, সালপিনজাইটিস, এটা জানো তোমরা। যদি হচ্ছে গিয়ে উভারিতে ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়, সেটাকে আমরা বলি উফুরাইটিস। কি বলি? উফুরাইটিস। আর যদি মেইলের টেস্টিস হয় সেটাকে আমরা বলি কি বলতো? অর্কাইটিস। তা বাদে এরা কোনিক পেলভিক পেইনও করতে পারে, মানে পেলভিক রিজনে কোনিক একটা পেইন থাকতে পারে এই সকল পেশেন্টের যাদের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়। আচ্ছা, তো কি কারণে হয়? এক তো গনোকক্কাস দ্বারা হইতে পারে। গনোকক্কাস মানে হচ্ছে নিসিরিয়া গনোরি, এই ব্যাকটেরিয়াটা দ্বারা। তো এরা সার্ভিক্স ইউটেরাস টিউবগুলোকে ইনফেক্ট করতে পারে। এখন নন গনোকক্কালও হইতে পারে। গনোকক্কাস হইলে আমরা ট্রিটমেন্ট দিই সেফটি একজন সিঙ্গেল ডোজ দিয়ে দিই, ফার্স্ট জেনারেশন অফ সেফালোস্পোরিন। আর যদি নন গনোকক্কাল হয় এটার জন্য আমরা ট্রিটমেন্ট দিই ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিকটা। হ্যাঁ, আচ্ছা, অনেক সময় দুইটার মিক্সড ইনফেকশন থাকতে পারে, তখন আমরা দুইটা ড্রাগই দিই। ক্যালামাইডিয়া, তো নন গনোকক্কালের মধ্যে ক্যালামাইডিয়া, স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, তারপরে তোমার হচ্ছে ইকোলাই, এগুলা দ্বারা হইতে পারে। ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস দ্বারাও হইতে পারে। তো ধরো নর্মালি কিভাবে প্যাথোজেনেসিস হয় সেটা আমাদের অত ডিটেলসে তো জানা লাগবে না। কি কমপ্লিকেশন করতে পারে এটা আমাদের ভালো করে জানতে হবে। কমপ্লিকেশনের মধ্যে ধরো এরা
কিছু আছে অ্যাকুট কমপ্লিকেশন, যেমন পেরিটোনাইটিস করতে পারে, ইনফেকশনটা ছড়াই যায় পেরিটোনিয়ামে যায় পেরিটোনাইটিস করতেছে, যেটা ডেঞ্জারাস একটা কন্ডিশন। ব্যাকটেরিমিয়া করতে পারে, মানে ব্যাকটেরিয়া যখন ব্লাডে চলে যাচ্ছে ব্যাকটেরিমিয়া, এবং এটা পরবর্তীতে ব্লাড থেকে হার্টে, ব্রেনে আর জয়েন্টে যাইতে পারে, ফলে ওই জায়গায় ইনফ্লামেশন করবে। এরা ইনফার্টিলিটি করতে পারে, একটু প্রেগনেন্সি করতে পারে, কোনিক পেলভিক পেইন করতে পারে, ইভেন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনও করতে পারে, কারণ এরা অ্যাডহেশন তৈরি করে। অ্যাডহেশন মানে তো বুঝো যে একটা ব্যান্ড বা অ্যাডহেশন তৈরি করে একটা মানে লেগে যায় আর কি, লেগে গিয়ে পরবর্তীতে এরা অবস্ট্রাকশনও করা পসিবল। ওকে ফাইন। এরপরে আসো যে আমরা ইনফার্টিলিটি কেন করে এটা যদি আমি বলি, এরা হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটা এরা হচ্ছে টিউব, ফেলোপিয়ান টিউব ইনফ্লামেশন করে ওই জায়গায় ফাইব্রোসিস করে, ফলে টিউবটাকে আস্তে আস্তে ব্লক করে দেয়, স্পার্ম হচ্ছে ওভামের সাথে মিট করতে পারে না, ফলে ইনফার্টিলিটি হয়। আর একটোপিক প্রেগনেন্সি করতে পারে, কারণ ইমব্রায়োটা আসলে ফার্টিলাইজেশন ধরো হইলো, ইমব্রায়োটা তো মুভ করতে পারবে না, টিউবের মধ্যেই হচ্ছে গিয়ে থেকে যায়, ফলে টিউবাল একটোপিক প্রেগনেন্সি হয়। পেলভিক পেইন হইতে পারে, আর ইনফ্লামেশনের ফলে এখানে ফাইব্রাস অ্যাডেশন হয়ে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনও করতে পারে। এবং পেশেন্ট আসলে আমি সব কিছুই বললাম, বাট পেলভিক ইনফ্লামেটরি ডিজিজে পেশেন্টের ফিচার্স কি থাকবে? পেশেন্ট ফিভার, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তারপর হচ্ছে সার্ভাইকাল মোশল টেন্ডারনেস নামে একটা কথা আছে, সার্ভাইকাল মোশল টেন্ডারনেস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা এই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজেরই একটা হলমার্ক। মানে তুমি যদি পারভাইজানাল এক্সামিনেশন করো, তাহলে ওই জায়গায় সার্ভিক্সে যদি একটু টাচ লাগে তাহলে ব্যথা করবে অনেক। এবং এখানে পুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ পাওয়া যেতে পারে, এবং এই পেশেন্টগুলোর হিস্ট্রিতে আমরা দেখবো যে ইনফার্টিলিটিও থাকতে পারে। ওকে ফাইন। এখন আসো আমরা ডিজিজেস অফ সার্ভিক্স এটা নিয়ে একটু কথা বলি। তো বলার আগে আমি বলি যে সার্ভিক্সে তোমরা জানো একটা আছে হচ্ছে একটো সার্ভিস আর একটা আছে এন্ডো সার্ভিক্স, রাইট? এন্ডো সার্ভিস আর একটো সার্ভিক্স দুইটা পার্ট থাকে। তো একটো সার্ভিক্স যেটা, এটা মানে বাহিরের পার্ট, এটার লাইনিং হচ্ছে স্টেরিটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, আর এন্ডো সার্ভিক্স মানে ভিতরে, সার্ভিক্সের ভিতরের পার্ট, বডির ভিতরে যে পার্টটা থাকে, এটার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মাল একটা কথা। তো এদের যে জাংশন, হ্যাঁ, একটো আর এন্ডো, এদের যে জাংশন সেটাকে আমি বলবো কি স্কোয়ামো কলামনার জাংশন। হ্যাঁ, স্কোয়ামো কলামনার জাংশন, এই কথাটা এই কারণে আমি বললাম কারণ স্কোয়ামো কলামনার যে জাংশনটা, এটা হচ্ছে আমাদের সব সার্ভাইকাল মানে সার্ভাইকাল ক্যান্সার এবং প্রি ক্যান্সার রিলেশনটা এই জায়গা থেকেই অরিজিন করে। তো এই জায়গাটা থেকেই মোস্ট কমনলি সার্ভাইকাল ক্যান্সারগুলো মানে প্রি ক্যান্সারাস লেশনগুলো অরিজিনেট মোস্ট কমনলি করে। এবং সার্ভিক্সের ক্ষেত্রে কিছু হইতে পারে নন নিওপ্লাস্টিক লিশন, যেমন ইরোশন, সার্ভাইকাল ইরোশন, বা এটাকে একটোপিয়নও বলা হয়। একটোপিয়ন মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা, মানে নর্মালি কি বললাম যে একটো সার্ভিক্সে কি থাকে, স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ধরো কোনো কারণে এন্ডো সার্ভিক্স, যেটা এন্ডো সার্ভিক্স হচ্ছে কলামনার এপিথেলিয়াম থেকে, তো ওইটা বাহিরের দিকে প্রজেক্ট হয়ে আসছে যে জায়গায় সেটা থাকার কথা না, তো ওইটা ওই জায়গায় চলে আসছে, সেটাকে আমরা বলি একটোপিয়ন বা ইরোশন। তারপরে সার্ভিসাইটিস হইতে পারে, সার্ভিক্স ইনফ্লামেশন, এন্ডো সার্ভাইকাল পলিপ হইতে পারে। এটা একটু জানলা। এরপরে আমরা চলে যাব যে জায়গাটাতে, যে আচ্ছা, এবং এই যে আমরা বললাম না সার্ভিক্যাল ইরোশন বা একটোপিয়ান, এটা প্রেগনেন্সিতে যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওসিপি নেয়, বা যাদের ক্রনিক সার্ভিসাইটিস আছে, বা যাদের ইস্ট্রোজেন বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে এরকম হইতে পারে। আর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে, এবং আসলে এই যে ইরোশন, এটার ফিচার্স কী হবে? ভ্যাজাইনাল ডিসচার্জ, তারপর হচ্ছে আফটার সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে, পোস্ট কয়টাল মানে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে ব্লিডিং হওয়া, এই জিনিসগুলো কিন্তু সার্ভিক্সের একটা হলমার্ক ফিচার। পোস্ট কয়টাল ব্লিডিং এর কারণ যদি তোমাকে বলতে বলে, একটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার বা কার্সিনোমা, তারপরে সার্ভাইকাল ইরোশন বা একটোপিয়ন, এটাও কিন্তু আসবে, সার্ভাইকাল পলিপ, এরকম বিভিন্ন কিছুই থাকতে পারে সার্ভিক্সের প্রবলেমগুলো, সার্ভিসাইটিস হইতে পারে। আচ্ছা, এখন সার্ভিক্সের কিছু প্রি ম্যালিগন্যান্ট লেশন আছে, এটা তোমরা জানো। প্রি ম্যালিগন্যান্ট লেশনের মধ্যে আছে হচ্ছে সিআইএন, এটার নাম কি? সিআইএন। তাহলে প্রি ম্যালিগন্যান্ট লেশনগুলোকে আমরা বলতেছি সিআইএন। সিআইএন মানে হচ্ছে সার্ভাইকাল ইন্টা এপিথেলিয়াল নিওপ্লাসিয়া। হোয়াট ইজ ডিসপ্লাসিয়া? ডিসপ্লাসিয়া মানে হচ্ছে যে ডিসঅর্ডার্ড গ্রোথ, মানে গ্রোথ ঠিকঠাক হচ্ছে না, ডিসঅর্ডার্ড ওয়েতে হচ্ছে, এটাকে বলা হয় ডিসপ্লাসিয়া। নর্মাল সেল আমরা জানি ঠিকঠাক করে ম্যাচিউর হয় এরা, এবং এরা অর্গানাইজড থাকে, কিন্তু ডিসপ্লাস্টিক সেলগুলা এদের নর্মাল অ্যারেঞ্জমেন্ট লস করে, এরা স্লো, মানে দেখা যায় অ্যাবনর্মাল নিউক্লিয়াই থাকে বা নিউক্লিয়াস থাকে, এবং এরা এক্সেসিভলি ডিভাইড করে, এটা থেকে পরবর্তীতে ক্যান্সারও হইতে পারে। বাট নর্মালি ডিসপ্লাসিয়াতে এখনো বেসমেন্ট মেমব্রেনটা ইনট্যাক্ট থাকে, এই জন্য ক্যান্সার এখন আমি বলবো না, ডিসপ্লাসিয়া ক্যান্সার না কিন্তু। বাট একটা টার্ম আছে অ্যানাপ্লাসিয়া, এটা মানে কিন্তু ক্যান্সার অলরেডি। আচ্ছা, এখন সার্ভাইকাল আরেকটা টার্ম আছে কার্সিনোমা ইন সিটু। কার্সিনোমা ইন সিটু মানে হচ্ছে যেটা বেসমেন্ট মেমব্রেনকে এখনো ইনভেট করে নাই, বাট
জাস্ট ইনভেট করবে এরকম একটা অবস্থায় আছে। হ্যাঁ, সিভিয়ার ফর্ম অফ ডিসপ্লাসিয়া, মোস্ট সিভিয়ার ফর্ম অফ ডিসপ্লাসিয়া, তার মানে CIN 1, 2, 3 এরকম 3টা ভাগ আছে। এটা একটু জানবো। এখন আমরা বলছি না CIN 1 মানে মাইল্ড ডিসপ্লাসিয়া, তো এটা থেকে যদি CIN 1 হয় কারো, তাহলে পরবর্তীতে আমরা প্রপার ম্যানেজমেন্ট করলে কিন্তু এটা থেকে তাকে ব্যাক করানো যাবে, ক্যান্সার হয়ে যাবে এমন না। ঠিক আছে, বাট কার যদি কার্সিনোমা ইন সিটু হয়ে যায় তার ক্যান্সার হওয়ার রিস্ক অনেক বেশি, বুঝছো? এরা জাস্ট মানে এই CIN 1 যেটা, এটা হচ্ছে সার্ভিক্সের লোয়ার ওয়ান থার্ড এপিথিলিয়ামকে এরা ইনভলভ করে। আর CIN 2 যেটা, এরা হচ্ছে লোয়ার 2/3, এদের রিস্ক হচ্ছে ইন্টারমিডিয়েট আমরা বলি। আর CIN 3 যেটা, এটা হচ্ছে সিভিয়ার ডিসপ্লাসিয়া, ফুল থিকনেসকে ইনভলভ করে ফেলে, জাস্ট বেসমেন্ট মেমব্রেনটা ইনট্যাক্ট থাকে, ওটা পরবর্তীতে কিন্তু দেখা যায় যাদের CIN 3 হয়ে যায় তাদের ক্যান্সারও হয়ে যাওয়ার চান্স অনেক অনেক বেশি। আর ইনভেসিভ কার্সিনোমা মানে বেসমেন্ট মেমব্রেনকে ইনভেট করে ফেলছে এবং ক্যান্সার হয়ে যাবে, এবং এটা হচ্ছে মানে ক্যান্সার হয়ে গেছে, এবং এটা হচ্ছে অনকোজেনিক রিস্ক, মানে আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যেগুলা ম্যালিগন্যান্ট ভ্যারাইটি ওইগুলোর কারণে মেইনলি হয়ে থাকে। এবং মনে রাখবা, ক্যান্সারের মধ্যে সার্ভাইকাল যে কার্সিনোমা এটা খুবই কমন, এবং এটার জন্য আমরা বিভিন্ন স্ক্রিনিং টেস্ট করি, যেমন ভায়া ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড, এই টেস্টটা করা হয়। এবং আমরা বলি যে এই ভায়া বা অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পর ওই জায়গায় এসিটো হোয়াইট একটা অ্যাপারেন্ট যদি পাওয়া যায়, তার মানে ভায়া পজিটিভ। হ্যাঁ, সো ভায়া যদি পজিটিভ হয় তাহলে আমরা যেই ইনভেস্টিগেশনটা করি সেটার নাম কল্পোস্কোপি, কোলোনোস্কোপি না কিন্তু কল্পোস্কোপি। সো কল্পোস্কোপি কই করা হয়? সার্ভাইকাল কার্সিনোমা ডায়াগনোসিসের জন্য আমরা কল্পোস্কোপি করে, মানে এটা অ্যাকচুয়ালি একটা মাইক্রোস্কোপের সহযোগিতাতে আমরা এটা করি, এবং এটার করার পাশাপাশি আমরা বায়োপসি ওই জায়গা থেকে বায়োপসি নিয়ে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে আলটিমেটলি কিন্তু সার্ভাইকাল কার্সিনোমা ডায়াগনোসিস করি। ফার্স্ট আমরা একটা স্ক্রিনিং টেস্ট যেটা ভায়া, এটা করি। এটা করার পরে আমরা হচ্ছে ওইটা যদি সাসপেক্টেড হয় যে আচ্ছা এটা কিছু ক্যান্সার ট্যান্সার হইতে পারে, তখন আমরা কল্পোস্কোপি করে ওইখান থেকে বায়োপসি নিয়ে, কল্পোস্কোপি গাইডেড বায়োপসি আমরা বলি, ওইটা নিয়ে আমরা হচ্ছে আলটিমেটলি এটা কনফার্ম করি। আরও কিছু স্ক্রিনিং টেস্ট আছে, যেমন ধরো প্যাপসমিয়ার আমাদের দেশে করা হয় না তেমন একটা, কারণ হচ্ছে এটা এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ কিছুটা, এবং এটার ফ্যাসিলিটি সব জায়গায় অ্যাভেলেবেল না। আমাদের দেশে মিলে ভায়া করা হয়, যেহেতু লো রিসোর্স সেটিং থাকে আমাদের দেশে, অতটা হাই রিসোর্স না। তা বাদে আরেকটা টার্ম আছে এইচপিভি ডিএনএ টেস্টিং, মানে আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে ডিএনএ ওইটা টেস্ট করবে, এবং এটা সব থেকে ভালো স্ক্রিনিং টেস্টের মধ্যে, বাট এটা তো সব সেটিংয়ে করা পসিবল না, এটা একটু জেনে রাখতে পারো। এখন ম্যালিগনেন্সি যদি হয় কারো, তাহলে সেটার মধ্যে সব মোস্ট কমনলি স্কোমাস সেল কার্সিনোমা হয়, এটা মোস্ট কমন টাইপ। তা বাদে অ্যাডিনোকার্সিনোমাও হইতে পারে কিছু ক্ষেত্রে, আর যদি অ্যান্ডোসার্ভিক্যাল গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম থেকে হয়। কিছু আছে হচ্ছে মানে স্মল সেল নিউরোএন্ডোক্রাইন টিউমার, এটাও হইতে পারে। আর কিছু আছে মানে অ্যাডেনোস্কোমাস কার্সিনোমা, অর্থাৎ অ্যাডেনোস্কোমাস জাংশনে, এখানে স্কোমাস আর গ্ল্যান্ডুলার ম্যালিগন্যান্সি দুই ধরনের এগুলোই থাকতে পারে। এবং আর কিছু আছে যে সার্ভিক্সে ক্যান্সার মেটাস্টেসিস হয়ে আসছে, যেমন ধরো হয়তো বা কোলন, ব্রেস্ট বা আদার সাইড থেকে আসছে, এগুলোকে আমরা বলি সেকেন্ডারি টিউমার বা সেকেন্ডারি কার্সিনোমা। মেইনলি প্রাইমারিগুলো আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। এখানে তোমাদের কাজ যেটা হবে যে সার্ভাইকাল ইন্টারপিথেলিয়াল নিওপ্লাসিয়া, এখানে ডিটেইলসে কিছু কথা বলছে। ফার্স্টে CIN 1, এটা থেকে CIN 2 তে কনভার্ট হইতে পারে, তারপর CIN 3 হইতে পারে। সো এই জিনিসগুলো নিয়ে তোমরা একটু ডিটেলস এখান থেকে পড়ে নিবা। এখন মনে রাখবা যে HPV-16 আর HPV-18, এই যে ভ্যারিয়েন্টগুলো, এইগুলো হচ্ছে কার্সিনোজেনিক, এইগুলাই মিনি ক্যান্সার করে, বুঝছো? হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এই ভ্যারিয়েন্টগুলো ডেঞ্জারাস। আর আমরা যেহেতু আমাদের স্ক্রিনিং বিভিন্ন প্রোগ্রাম আছে, এই জন্য ক্যান্সারটাকে আমরা এখন অনেক কমাইতে পারি। আমরা হচ্ছে স্ক্রিনিং করার মাধ্যমে আগে থেকেই যদি ডিসপ্লাসিয়াগুলোকে আইডেন্টিফাই করতে পারি, ফলে যেটা হয় যে আমাদের জন্য ইজি হয়। আর আগে থেকে ট্রিটমেন্ট করলে এটার মানে ভালো হয়, এটার প্রগনোসিস বেশ ভালো হইতে পারে। ওকে, এরপরে আসো আমরা CN নিয়ে যতটুকু জানছি, বাকি জিনিসগুলো তোমরা পড়ে নিবা। এবং আমরা বলছি যে সেলুলার ইমম্যাচুরিটি, সেলুলার ডিসঅর্গানাইজেশন, নিউক্লিয়ার অ্যাবনর্মালিটিস, মাইটোটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, এগুলো CN এর প্রপার্টিস। ডিসপ্লাসিয়া, যেহেতু ডিসপ্লাসিয়াতে এরকম থাকবে, আর নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও বেড়ে যাওয়া, তারপরে কৈলোসাইটোসিস হওয়া, কৈলোসাইট পাওয়া। কৈলোসাইট মানে SPV ইনফেক্টেড যে স্কোমাস সেল থাকে, স্কোমাস এপিথেলিয়াল সেল, ওই জায়গায় নিউক্লিয়াসগুলো ইনলার্জড হয়ে যায়, অনেক বেশি ডার্ক বা হাইপারক্রোমাটিক হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেনগুলো ইরেগুলার থাকে, একটা ক্লিয়ার নিউক্লিয়াসের আশেপাশে একটা ক্লিয়ার এরিয়া থাকে, তো এই জিনিসগুলোকে আমরা বলি কৈলোসাইট। এটা একটু মনে রাখবা। তো CN ক্লাসিফিকেশন আমরা কিভাবে করবো সেটা বুঝছো, এবং কোন CN আমরা কি পাবো সেটা একটু দেখে নিবা, এগুলো তোমাদের দায়িত্ব। এবং আরেকটা কথা এখানে আমি একটু বলি, আর কখন ক্যান্সার হয়? ক্যান্সার তখনই হবে যখন ম্যালিগন্যান্ট সেল বেসমেন্ট মেমব্রেনকে ভেদ করে যাবে, এবং তখন কিন্তু ক্যান্সার হবে। আচ্ছা, আমরা CIN 1, তারপর হচ্ছে CIN 2, CIN 3 এইগুলা বলার বদলে আমরা যদি প্যাপসমিয়ার করি, তাহলে প্যাপসমিয়ার রিপোর্টে আমরা অনেক সময় এভাবে বলি, এটা মানে হচ্ছে লো গ্রেড
স্কোয়ামাস ইন্টারপিথিয়াল লেশন, ঠিক আছে। এলে হচ্ছে লো গ্রেড স্কোয়ামাস ইন্টারপিথিয়াল লেশন। তো এটা মানে হচ্ছে CIN1, CIN1টাকে আমরা এটা বলি, বুঝছো? তার মানে এটা অর্থাৎ ডেঞ্জারাস না, এটাতে মাইল্ড ডিসপ্লাসিয়া আছে বা রিগ্রেশন রেট ভালো, মানে খুব সহজে এটা ব্যাক করানো যাবে নর্মালে। বাট SSIL হাই গ্রেড স্কোয়ামাস ইন্টারপিথিয়াল লেশন যেটা, এটা মানে CIN2 এবং CIN3, এই দুইটাকে আমরা বলি হচ্ছে হাই গ্রেড স্কোয়ামাস ইন্টারপিথিয়াল নিওপ্লাসিয়া। এটার অ্যাটিপিয়া বা নর্মাল সেলের সাথে তেমন কোনো মিল নাই, পোরলি ডিফারেন্সিয়েটেড। তারপরে ক্যান্সারের রিস্ক অনেক বেশি এবং এটাকে প্রপারলি কেয়ারফুলি ইভ্যালুয়েশন এবং ট্রিটমেন্ট কিন্তু দিতে হবে। এটা আমাদের জন্য কিন্তু জানা ইম্পর্টেন্ট। তো সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে, যে এই যে লো গ্রেড আর হাই গ্রেডের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, যেটা তোমার জন্য 10 স্টার সারা জীবন কাজে লাগবে, যে কার্সিনোমা সার্ভিক্স, এটার কি কি রিস্ক ফ্যাক্টর আছে মনে রাখবা। যারা মানে আর্লি যে বিয়ে করে ফেলছে, আর্লি যে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, বা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, বা হচ্ছে লো সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে বিলং করে, যাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে, সিগারেট স্মোকিং, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, বা যাদের যাদের ধরো মেল যে পার্টনার একজন মহিলার, ওই মেল পার্টনারে আবার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, সো এইটাও একটা কারণ হইতে পারে। এবং যাদের পারসিস্টেন্ট ইনফেকশন হচ্ছে এই হারপিস ভাইরাসগুলো দ্বারা, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সারটা হওয়ার রিস্ক অনেক বেশি। এবং এই ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর জানা অনেক ইম্পর্টেন্ট। এবং আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তোমরা জানো, এটা একটা ডিএনএ ভাইরাস, এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয় এবং এটা স্কোয়ামাস এপিথেলিয়াম সেলকে মেইনলি এরা অ্যাটাক করে। আর লো রিস্কের মধ্যে আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6 আর 11, বাট হাই রিস্ক যখন বলবো 16 আর 18। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আরও হাই রিস্ক আছে, বাট এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। ট্রানজিশন জোন মানে কি, আমরা জানি যে আমাদের একটো সার্ভিক্স, যেটা একটো সার্ভিক্সটা হচ্ছে তোমার এস্টেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, এটা তোমরা জানো। আর যেটা হচ্ছে এন্ডো সার্ভিক্স, ওটাতে কলামনার এপিথেলিয়াম থাকে। এগুলো যখন মিট করে তখন সেটাকে আমরা স্কোয়ামাস কলামনার জাংশন বলি। তো ট্রান্সফরমেশন জোন নামে একটা টার্ম আছে, ট্রান্সফরমেশন জোন। এটা মানে কি, স্কোয়ামো কলামনার যে জাংশন, মানে স্কোয়ামাস এপিথেলিয়াম আর কলামনার এপিথেলিয়াম, একটু আর এন্ডো সার্ভিক্সের যে জাংশন, ওই জাংশনটা দেখা যায় যে কলামনার এপিথেলিয়াম স্কোয়ামাস এপিথেলিয়ামে কনভার্ট হইতে পারে, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হইতে পারে ওই জায়গায়, এবং আলটিমেটলি ওই জায়গায় হচ্ছে মানে ট্রান্সফরমেশন জোন আমরা বলি। এই যে ট্রান্সফরমেশন হয়, স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা মেটাপ্লাসিয়া হইতে পারে, এবং এখানে সেলগুলো অনেক বেশি অ্যাক্টিভলি ডিভাইড করে, এবং এগুলো SPV ইনফেকশনের জন্য খুব ভালনারেবল। এবং এই ট্রান্সফরমেশন জোনেই সব থেকে বেশি ক্যান্সার হইতে হয়। আচ্ছা, SPV ইনফেকশন করার পরে প্যাথোজেনেসিসটা তোমার একটু জানতে হবে। এটা অনেক সময় রিটেনে আসে প্যাথোজেনেসিসটা, হ্যাঁ। তো এখানে হয়টা কি, ধরো SPV কারো মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে SPV এক্সপোজার হয়েছে, SPV ইনফেকশন হয়েছে, এর ফলে আমাদের যে ভাইরাস, এটা আমাদের যে ধরো একটা সেল, আমাদের বডির একটা সেল, সেটা নিউক্লিয়াসে প্রবেশ করে। পরবর্তীতে ওইখানে ভাইরাস দ্বারা কিছু প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। মানে ইনফেক্টেড সেলগুলা নর্মাল কন্ট্রোল, মানে নর্মাল গ্রোথ করার কন্ট্রোল হারাই ফেলে, এবং অ্যাবনর্মাল সেল প্রলিফারেশন হয় এবং CIN ডেভেলপ করে, হ্যাঁ। CIN ডেভেলপ করে, এবং CIN যখন ডেভেলপ করে তখন পারসিস্টেন্ট ইনফেকশন, CIN এর পরে পারসিস্টেন্ট ইনফেকশন হইতে আসে, ফলে ইনভেসিভ কার্সিনোমা হইতে পারে। এটা একটা বিষয়। এখন এখানে একটা মলিকুলার প্যাথোজেনেসিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে মানে আমরা জানি যে আমাদের P53 নামে একটা জিন আছে, যেটাকে আমরা বলেছি টিউমার সাপ্রেসর জিন, টিউমারকে হইতে দিবে না। কিন্তু এটাকে আমরা বলা হয় গার্ডিয়ান অফ দ্য জিনোম, হ্যাঁ। এরা ডিএনএ ড্যামেজ থাকলে সেটা ডিটেক্ট করে, সেল সাইকেলকে স্টপ করে দেয়, ডিএনএ রিপেয়ার করে, সেরকম বিভিন্ন কাজ করে। আমাদের এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের একটা E6 প্রোটিন আছে, বুঝছো, E6 প্রোটিন। এই E6 প্রোটিন যেটা, এরা যে কাজটা করে, যে নর্মালি P53 হচ্ছে ডিএনএ ড্যামেজ হলে সেটাকে ঠিকঠাক করে ফেলবে, বাট এই E6 প্রোটিনটা এই P53-কে ধ্বংস করে দেয়। ফলে যখন P53-কে ধ্বংস করে দেবে, ফলে ড্যামেজ সেল ডিভাইড করা কন্টিনিউ করবে এবং মিউটেশন অ্যাকুমুলেট করে আলটিমেটলি ক্যান্সার রিস্ক বাড়বে। তার মানে এই E6 কই থাকে, ভাইরাসে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে। তারপরে E7 যে প্রোটিনটা, এটাই যে কাজটা করে, এটা হচ্ছে, আচ্ছা, আমাদের বডিতে রেটিনোব্লাস্টোমা জিন নামে একটা জিন আছে, এটা একটা টিউমার সাপ্রেসর জিন। এরা হচ্ছে আননেসেসারি সেল ডিভিশন হইতে দিবে না, আনকোঅর্ডিনেটেড সেল গ্রোথ হইতে দিবে না। তো এই জন্য E7টা কি করে, এটাকে ইনহিবিট করে, মানে এটাকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। ফলে এরা কি করে, যে সেল সাইকেল অ্যাক্সিলারেট হয়, এবং মানে ব্রেকটা, এটা একটা ব্রেক হিসেবে কাজ করতো, বা সেই ব্রেকটা রিমুভ হয়ে গেছে, ফলে র্যাপিড সেল প্রলিফারেশন হয়ে ডিসপ্লাসিয়া ডেভেলপ করবে। তার মানে এই E6 তা হচ্ছে P53 এবং E7টা আরবি জিনকে ইনহিবিট করে কাজ করতেছে, এবং এগুলো হচ্ছে ভাইরাল প্রোটিন। আমরা প্যাথোজেনেসিসে বলে এসেছিলাম যে ভাইরাল প্রোটিন তৈরি হয়, রাইট। সো এটা সব HPV ইনফেকশনই কিন্তু ক্যান্সার করবে না, রাইট।
এটা একটু জানতে হবে। এবং ক্যান্সার করবে তখনই যখন অনেক দিন ধরে ইনফেকশন হচ্ছে এবং হাই রিস্কগুলা দ্বারা অ্যাটাক হয়েছে, এটা একটু জানতে হবে। কাদের কাদের রিস্ক ফ্যাক্টর থাকে সেটা আমরা অলরেডি বলে আসছি। রিস্ক ফ্যাক্টরগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবা। সব কিন্তু তোমাদেরই পড়তে হবে। আর আচ্ছা, এরপরে আসো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি যে ট্রান্সফরমেশন জোন কি, এখান থেকে একটু দেখে নিবা। সার্ভাইকাল কার্সিনোমা একটু ডিটেলসে দেখবা। আর আমরা কিভাবে প্রাইমারি প্রিভেনশন করতে পারি। প্রাইমারি প্রিভেনশন মানে ক্যান্সার হওয়ার আগে আমরা প্রিভেন্ট করবো। আর সেকেন্ডারি প্রিভেনশন মানে ক্যান্সার হয়ে গেছে বাট তারপরে আমি আগে ভাগে যাতে বেশি প্রোগ্রেস না করে, আমরা যেন আগে ভাগে ওটাকে ডিটেক্ট করে একেবারে ক্যান্সারে প্রোগ্রেস না করে গেলো, মানে ডিসপ্লাসি হয়েছে এটা আমরা আগে মানে আগে করে আগে ট্রিটমেন্ট দিলাম, প্রিমেলিগন্যান্ট লেশনগুলোকে আইডেন্টিফাই করলাম এটা। আর ভ্যাকসিনেশন কিন্তু আছে এইচপিভির বিরুদ্ধে। তোমরা জানো যে স্কুল গোয়িং গার্লস যারা 12 থেকে 18 বছর বয়স বা ওম্যান 16 থেকে 25, এদের কিন্তু মানে ফার্স্টে একটা, তারপর 2 মাস পর একটা, তারপর 6 মাস পর একটা, এরকম একটা ভ্যাকসিনেশন স্কেজুল কিন্তু আছে। ওই ভ্যাকসিনেশন কিন্তু দিতে হবে। তো ভ্যাকসিনেশন দেওয়া, কাউন্সিলিং করা এবং প্রিসিপিটেটিং যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে ওগুলো অ্যাভয়েড আমাদের করতে হবে। আচ্ছা, প্যাপসমিয়ার নিয়ে এখানে কিছু কথা আছে, এটা একটু দেখবা কিভাবে প্যাপসমিয়ার করে। এখানে আমার ফিক্সেটিভ হিসেবে 95% অ্যালকোহল ইউজ করা হয় এবং এখানে একটা সাইটো ব্রাশ বা একটা স্পেচুলা ইউজ করা হয়। সো এই জিনিসটা একটু দেখবা। এই প্যাপসমিয়ারটা তোমরা জেনারেল প্যাথোলজি যখন আমরা পড়ছিলাম না, ওই টাইমে আমরা এই কথাগুলো কিন্তু বলে আসছি। আচ্ছা, সার্ভাইকাল যে কার্সিনোমা, সার্ভাইকাল কার্সিনোমার মধ্যে বিভিন্ন টাইপ আছে, যেমন এক্সোফাইটিক টাইপের গ্রোথ হইতে পারে। এক্সোফাইটিক মানে কি, টিউমার হচ্ছে ভ্যাজানাল ক্যানেলের আউটওয়ার্ড গ্রো করে গেছে। হ্যাঁ, কলিফ্লাওয়ার লাইক একটা গ্রোথ হয়, কলিফ্লাওয়ার। তারপরে ইরেগুলার। আচ্ছা, সার্ভাইকাল কার্সিনোমার মনে রাখবে একটা মানে কিছু কার্ডিনাল সিমটমস আছে। ক্যান্সারের লেশনটা ফিক্সড থাকে, ভঙ্গুর বা ফ্রাইবেল থাকে, ব্লিডস অন টাচ হয়, ব্লিডস অন টাচ, এবং এজন্য কন্ট্যাক্ট ব্লিডিং, মানে সেক্সুয়াল ইন্টারকোর্স যদি এই মহিলারা করে, কন্ট্যাক্ট মানে প্রচুর ব্লিডিং হবে বা কোনো ওইখানে টাচ লাগে ব্লিডিং হবে, এরকম আর কি। তার মানে ফিক্সড ফ্রাইবেল, ব্লিডস অন টাচ, এরকম কথাটা এখানে ইম্পর্টেন্ট। এবং কলিফ্লাওয়ার লাইক হয়, ফ্রাইবেল হইলে ইজিলি ব্লিড করবে ফর শিওর। আর আলসারেটিভ টাইপের একটা ভ্যারিয়েন্টও হইতে পারে, যেখানে ডিপ আলসার থাকবে, ব্লিডিং বিচ থাকবে। তারপরে আরেকটা আছে এন্ডোফাইটিক। এক্সোফাইটিক তো বলছি, আর এন্ডোফাইটিক একটা হইতে পারে, এন্ডোফাইটিক। তো এন্ডোফাইটিক যেটা, এটা মানে হচ্ছে হার্ড থিক ইনলার্স থাকবে এবং এরা সার্ভিক্যাল ওয়ালের ভিতরে থাকবে, আউটওয়ার্ড না বেরোয় এসা। আর হিস্টোলজিক্যাল টাইপ যখন আমি বলবো ক্যান্সারের, এই যে একটু আগে যে টাইপগুলো বললাম এগুলো হচ্ছে গ্রোস মরফোলজিক্যাল টাইপ। আর হিস্টোলজিক্যাল টাইপের মধ্যে আছে হচ্ছে স্কোয়ামাস সেল ভ্যারাইটি, অ্যাডিনোকার্সিনোমা ভ্যারাইটি। সো এরকম বিষয়টা। আর যে কোনো মনে রাখবা প্যাথোলজিতে তোমার মনে রাখতে হবে যে কোনো স্কোয়ামাস সেল কার্সিনোমা এটার কিছু ফিচার্স থাকে। কি ফিচার্স থাকে? আমরা এখানে ক্যারাটিন পিয়ার্লস নামে একটা জিনিস পাই। কি পাই? ক্যারাটিন পার্লস, পালস। ঠিক আছে, মানে রাউন্ড হোল প্যাটার্নের একটা ক্যারাটিন, যেটা ম্যালিগনেন্ট স্কোয়ামাস সেল দ্বারা প্রোডাকশন হয়। তা বাদে আমরা মাইক্রোস্কোপিক্যালি ম্যালিগনেন্ট স্কোয়ামাস সেল তো পাবো, এখানে নিউক্লিয়ার প্লিওমরফিজম তো থাকবে, হাইপার ক্রোমাশিয়া থাকে, এবং মাইটোসিস অনেক বেশি হবে, মাইটোসিস অনেক বেশি থাকবে। তা বাদে ক্যারাটিন পালস পাওয়া যায় স্কোয়ামাস সেল কার্সিনোমাতে। আর অ্যাডিনো কার্সিনোমাতে ম্যালিগনেন্ট গ্ল্যান্ডস, তারপরে মিউসিন প্রোডাকশন বেশি হওয়া, এগুলো তো হবে, বাট এটা একটু কম, চান্স হওয়ার চান্স কম। আর স্মল সেল কার্সিনোমা, নিউরোএন্ডোক্রাইন টিউমারও হইতে পারে সার্ভিক্সে, এটা ইউজুয়ালি হয় না, খুবই কম, বাট হইলে সেটা খুবই অ্যাগ্রেসিভ। আচ্ছা, কিভাবে সার্ভাইকাল কার্সিনোমা ছড়ায়? এক তো ডাইরেক্ট এক্সটেনশনের মাধ্যমে লোকালি ইনভেশন করতে পারে, ভ্যাজাইনা, ইউটেরাস, প্যারামেট্রিয়াম, ইউরিনারি ব্লাডার, রেক্টাম, এই সকল জায়গায় ছড়াইতে পারে, ফলে হেমাচুরিয়া, রেক্টাল ব্লিডিং নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। লিমফেটিক স্প্রেড হইতে পারে, মানে লিমফেটিক রুটে, লিম্ফ নোডের থ্রুতে, মানে লিমফেটিক্সের থ্রুতে। এর ফলে এরা পেলভিক লিম্ফ নোড, তারপরে প্যারাওটিক লিম্ফ নোড, এই সকল জায়গায় ছড়াইতে পারে। হেমাটোজেনাস স্প্রেড করে এরা লাং, লিভার, বোনসেও যাইতে পারে, মানে ব্লাডের থ্রুতে। আসলে সার্ভাইকাল ক্যান্সারের পেশেন্টদের ফিচার্স কি হবে? ফিচার্স হচ্ছে যে মানে পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং হইতে পারে, ইরেগুলার ভ্যাজাইনাল ব্লিডিং হবে, সহজ কথা, পোস্ট কয়টাল ব্লিডিং, সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে ব্লিডিং, ভ্যাজাইনাল ডিসচার্জ হইতে পারে যেটা ফাউল স্মেলিং, ব্লাড স্টেইনড হইতে পারে, পেলভিক পেইন থাকতে পারে, ইউরিনারি সিমটমস হইতে পারে, হেমাচুরিয়া হইতে পারে, তারপর হচ্ছে রেকটাল ব্লিডিংও হইতে পারে, মেটাস্টেসিস হয়ে পেইনফুল ডিফিকেশন হইতে পারে। ডায়াগনোসিস আমরা ফার্স্টে প্যাপ স্মিয়ার, সার্ভাইকাল বায়োপসি, কলপোস্কোপি, এই জিনিসগুলো আমাদের মেইনলি ইম্পর্টেন্ট। আর্লি স্টেজ ডিজিজ হলে সেটা প্রোগনোসিস ভালো, ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যাবে, বাট অ্যাডভান্স ডিজিজ হলে সেটা সহজে মানে বাঁচানো খুবই ডিফিকাল্ট। আচ্ছা, তখন আর কি আমরা বলি না ক্যান্সারের নাই কোনো অ্যান্সার, ওই টাইপের আর কি। আমাদের প্যাপসমিয়ার, এটা নিয়ে আমরা কথা বলছি। প্যাপসমিয়ার কেমনে কি করে, স্যাম্পল কিভাবে নেয়, এটা ট্রান্সফরমেশন জোন থেকে মিলে আমরা স্যাম্পল নেই এবং আমরা একটা স্পেকুলাম ফার্স্টে ঢুকাই ডাইলেট করি সার্ভিক্সটাকে। তারপরে হচ্ছে আমরা একটা উডেন স্পাচুলা, উডেন বা কাঠের একটা স্পাচুলা বা সাইটোব্রাশ আমরা নেই। পরবর্তীতে এই স্প্যাচুলাটাকে আমরা এইভাবে রোটেট করি, ঘুরাই ট্রান্সফরমেশন জোনের ওই জায়গায়। পরবর্তীতে ওইটার সাথে তো বিভিন্ন মানে ওই জায়গার সেলগুলো লাগে। পরবর্তীতে ওইটাকে আমরা একটা কালার দিয়ে গ্লাস স্লাইডের উপরে মাইক্রোস্কোপের নিচে এক্সামিনেশন করি। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
ঠিক আছে। আর আরেকটা টার্ম আছে এখানে একটু বলি, এটাকে বলা হয় বেথিসডা, বেথিসডা সিস্টেম। এটা মানে হচ্ছে মানে আমাদের প্যাপসমিয়ার রেজাল্টকে রিপোর্ট করার জন্য এই বেথিসডা সিস্টেমটা আছে। আর যদি হচ্ছে এখানে রিপোর্টে যদি বলা হয় NILM, এটা মানে হচ্ছে নেগেটিভ ফর ইন্টা এপিথেলিয়াল লেশন অর ম্যালিগনেন্সি। হ্যাঁ, এটা মানে কোনো ডিসপ্লাসিয়া নাই। আর যদি ASC US এরকম আসে, এটা মানে হচ্ছে ASC US, এটা মানে হচ্ছে অ্যাটিপিক্যাল স্কোমাস সেল অফ আনডিফারেন্টেড মানে আনডিফারেন্সিয়েটেড আনডিটারমাইন্ড সিগনিফিকেন্স, মানে ইনফ্লামেশন, SPB ইনফেকশন বা আর্লি তোমার ডিসপ্লাসিয়া থাকতে পারে। আর ASCH যদি থাকে, এটা মানে অ্যাটিপিক্যাল স্কোমাস সেল ক্যান নট এক্সক্লুড SIL, মানে এরা সাসপিশিয়াস। ঠিক আছে, বা LSIL, তারপরে SSIL, এরকম বিভিন্ন রিপোর্ট এরা দিতে পারে। মোটামুটি এতটুকু ইনফো জানার পরে এখন আসো যে আমরা চলে যাব যে জায়গাটাতে, সেটা হচ্ছে যে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। এটার কিছু কারণ আমাদের এখান থেকে জানা লাগবে, যে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর কারণ কি হইতে পারে, ইউটেরাসের ডিজিজগুলো নিয়ে আর কি আমরা আলোচনা করব, এবং এখান থেকে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, ইউটেরাস যেটা, ইউটেরাসে যে প্রবলেমটা হইতে পারে, ইউটেরাসে যদি আমাদের ইনফ্লামেশন হয়, আমরা মিলি সেটাকে এন্ডোমেট্রাইটিস বলি। কি বলি? এন্ডোমেট্রাইটিস। মানে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম থাকে, ইউটেরাসের তোমরা জানো লেয়ার থাকে, একেবারে ভিতরে এন্ডোমেট্রিয়াম। ধরো এই যে ইউটেরাস, আচ্ছা আমি একটু আঁকাই, এই যে ধরো ইউটেরাস, তো একেবারে ভিতরে যে লেয়ারটা এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তারপর এই জায়গায় দিয়ে ধরো মাসেল লেয়ার বা মায়োমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, বা এই জায়গায় যেহেতু মাসেলটা স্মুথ মাসেল থাকে, এই জায়গায় যদি কোনো টিউমার হয়, ধরো এই জায়গায় একটা টিউমার হইলো, তাহলে সেই টিউমারটাকে আমরা বলবো লিওমায়োমা। লিওমায়োমা। গাইনি যখন পড়বা, অবস গাইনি, তখন দেখবা ফাইনাল ইয়ারে ওই লিওমায়োমাকে ফাইব্রয়েড ইউটেরাস বলা হয়। ফাইব্রয়েড, এটাকে ফাইব্রয়েড নামে খুব কমনলি ডাকা হয়, ফাইব্রয়েড ইউটেরাস। এটাকে লিওমায়োমাও বলে, যেহেতু স্মুথ মাসেলের টিউমার। আচ্ছা, এখন হাউএভার তারপরে আর একেবারে বাহিরের হচ্ছে মানে অ্যান্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, একেবারে বাহিরে, এখানে বাহির দিয়ে হচ্ছে মানে প্যারামেট্রিয়াম বা হচ্ছে তোমার বাহিরের লেয়ার থাকবে। আর পেরিমেট্রিয়াম আর কি, পেরিমেট্রিয়াম বা সেরোসা বলা হয়। আর প্যারামেট্রিয়াম মানে সাপোর্টিং যে বিষয়গুলো থাকে। তো অ্যান্ডোমেট্রিয়াম আমরা জানি যে প্রতি মাসে ঠিক হয়, বাট মেনস্ট্রুয়েশনের টাইমে শেড হয়ে যায় এবং ইমপ্লান্টেশন হয় এখানে। তো অ্যান্ডোমেট্রাইটিস হলে এখানে ইনফ্লামেশন হবে, অ্যান্ডোমেট্রাইটিস হলে ইনফ্লামেশন হবে, এবং অ্যান্ডোমেট্রাইটিস বিভিন্ন অর্গানিজম দ্বারা হতে পারে, অনেকগুলো মাইক্রো অর্গানিজম দ্বারা হতে পারে, পলিমাইক্রোবিয়াল হতে পারে। সেই জিনিসটা ইম্পর্টেন্ট। কোনিক, অ্যাকুট কোনিক এরকম অ্যান্ডোমেট্রাইটিস হতে পারে। অ্যাকুট হলে নিউট্রোফিল থাকবে, আর কোনিক হলে প্লাজমা সেল থাকবে। তারপরে আরেকটা টার্ম আছে যে আমাদের তোমার অ্যান্ডোমেট্রাইটিস বাদেও আচ্ছা তার আগে বলে আসি, যেখানে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হইতে পারে, বা এটাকে এখন ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং বলা হয় না, AUB, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হয় মেইনলি। হ্যাঁ, তাহলে অ্যাবনর্মাল ইউটেরাইন যে ব্লিডিং, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, তাহলে এটার মধ্যে কি কি আছে, যে এটার একটা ক্লাসিফিকেশন আছে, মনে রাখবা, পাম কয়েন। হ্যাঁ, পাম কয়েন। হ্যাঁ, কয়েন বানানে নর্মালি COIN, কিন্তু এখানে একটা এক্সট্রা আছে। তো এই ক্লাসিফিকেশনটা মনে রাখলে তোমার আর কিছু মনে রাখতে হবে না। মনে রাখবা, পিতে হচ্ছে পলিপ, পলিপ। এতে হচ্ছে অ্যাডিনোমায়োসিস, অ্যাডিনোমায়োসিস, সরি, অ্যাডিনোমায়োসিস। অ্যাডিনোমায়োসিস মানে কি? অ্যাডিনোমায়োসিস মানে হচ্ছে, ধরো এই যে ইউটেরাস, এখন ইউটেরাসের এই যে অ্যান্ডোমেট্রিয়াম, যেটা অ্যান্ডোমেট্রিয়ামের যে টিস্যু, অ্যান্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ড আছে, এস্ট্রোমা আছে। এই গ্ল্যান্ড আর এস্ট্রোমা অ্যান্ডোমেট্রিয়ামে থাকে নর্মালি। তো অ্যান্ডোমেট্রিয়াম থেকে এরা ধরো মায়োমেট্রিয়ামে চলে গেছে, যেখানে যাওয়ার কথা না। তো এই অ্যান্ডোমেট্রিয়াম থেকে মায়োমেট্রিয়ামে ট্রান্সফার হয়ে গেছে একটোপিক জায়গায়, মানে মায়োমেট্রিয়ামে গেছে চলে, তাহলে সেটাকে আমি বলি অ্যাডিনোমায়োসিস। এর ফলে পেশেন্টের কি কমপ্লেন হবে? মেনস্ট্রুয়েশনের টাইমে, পিরিয়ডের টাইমে প্রচুর ব্যথা হবে, এটাকে বলে ডিসমেনোরিয়া। মেনস্ট্রুয়েশনের টাইমে ব্যথা হতে বলে ডিসমেনোরিয়া, তার মানে এই পেশেন্টের ডিসমেনোরিয়া হবে। তা বাদে ডিসমেনোরিয়া বাদে ম্যানোরিজিয়া কিছুটা হইতে পারে। ম্যানোরিজিয়া মানে মানে ব্লিডিং বেশি হবে। নর্মালি মেনস্ট্রুয়েশন টাইমে যতটুকু ব্লিডিং, তার থেকে বেশি ব্লিডিং হইতে পারে, ডিসমেনোরিয়া হইতে পারে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে। আর আরেকটা টার্ম আছে, যে ধরো এই অ্যান্ডোমেট্রিয়ামের যে টিস্যুগুলা, এগুলা অ্যান্ডোমেট্রিয়াম বাদে এরা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম থেকে চলে গেছে কোথায়? ধরো এই জায়গায় ওভারি, এই ফ্লোপিয়ান টিউব, এখানে ওভারি, তাহলে এরা এই ওভারিতে চলে গেছে, অ্যান্ডোমেট্রিয়াল টিস্যু গ্ল্যান্ড। তাহলে সেটাকে আমরা বলবো অ্যান্ডোমেট্রিয়াল টিস্যু গ্ল্যান্ড, যেহেতু ওভারিতে চলে গেছে, ফলে এরা একটোপিক জায়গায় চলে গেছে, মায়োমেট্রিয়ামে না। এরা একটোপিক জায়গায় গেছে, বাট এরা ওভারিতে গেছে। এই জন্য এগুলাকে আমরা বলি অ্যান্ডোমেট্রিওসিস। অ্যান্ডোমেট্রিওসিস এটা খুবই ডেঞ্জারাস। যদি তোমাকে বলা হয় অ্যান্ডোমেট্রিওসিস, এটার কারণে তো ইনফার্টিলিটি হইতে পারেই, তা বাদে এটার কারণে প্রচুর ডিসম্যানোরিয়া হয়। এই মহিলাগুলা যাদের এই অ্যান্ডোমেট্রিওসিস থাকে, ইয়াং অনেক মেয়েরই হয়। তো এই অ্যান্ডোমেট্রিওসিস যারা স্পেশালি নালি প্যারিটি, কোনো বাচ্চা নাই, ইভেন বিয়েও করে নাই, তাদের ক্ষেত্রে এটা বেশি হওয়ার চান্স। এবং এই অ্যান্ডোমেট্রিওসিস যাদের হয়, তাদের
এত বেশি কষ্ট হয়, মানে এত ডিসমেনোরিয়া হয়, এত বেশি ম্যাস্ট্রুয়েশন টাইমে ব্যথা হয়, যেটা আসলে খুব ইনটলারেবল টাইপের। পুরো ম্যাস্ট্রুয়াল পিরিয়ড ধরে থাকে, ইভেন ম্যাস্ট্রুয়েশন আগে শুরু হয়, ম্যাস্ট্রুয়েশনের পরে পর্যন্ত থাকতে পারে। এবং এটার আসলে ট্রিটমেন্ট যখন আমরা দেই তখন দেখা যায় যে ব্যথার ওষুধ হয়তো বা দিতে পারি, এনএসআইস দিতে পারি, আর তার বাদে ওসিপিও দেওয়া হয় অনেক সময়। ওসিপি এই কারণে দেওয়া হয় কারণ এই মেয়েগুলার হচ্ছে তোমার, আমি যদি পিরিয়ড অফ করে দিতে পারি, মনে রাখবা একটা মেয়ের মানে আমি যদি ওভুলেশন, ওসিপি দিয়ে আমরা কি করবো, ওসিপি দিয়ে আমরা হচ্ছে মেটার একটা যে কাজটা করবো যে তার ওভুলেশনটাকে তো বাধা দিয়ে রাখবো। আর ওভুলেশন যদি না হয় তাহলে কিন্তু আলটিমেটলি তার ওই যে পরবর্তী যে সাইকেল, অর্থাৎ প্রোজেস্ট্রনের ইফেক্টটা আসবে, এবং পেইন করতে প্রোজেস্ট্রনের রোল আছে, বুঝছো? তো ম্যাস্ট্রেশন টাইম এমনিতেও তো কিছুটা ব্যথা হয়, তো প্রোজেস্ট্রনের রোল থাকে। তো ওভারঅল কথা, ওভুলেশনই হবে না, ফলে আলটিমেটলি পরের জিনিসগুলোও হবে না। তো এইভাবে আমরা এই ব্যথাটাকে প্রিভেন্ট করার জন্য ওসিপিও দিতে পারি সিভিয়ার কেসেসে। আচ্ছা, এখন আসো, তো এন্ডোমেট্রিওসিস মানে শুধু ওভারিতে হইলে সেটাকে আমরা আলাদা একটা নাম দিই। আচ্ছা দেখো, আরেকটা জিনিস চিন্তা করো, যেহেতু এন্ডোমেট্রিয়াল টিস্যু এখানে আছে, ফলে কি হবে, যখন মহিলাটার পিরিয়ডের টাইম হবে ওই টাইমে পিরিয়ড কিন্তু এই জায়গাটার হবে, ফলে এই জায়গায় জমে যাবে ওই পিরিয়ডের জিনিসগুলা বা ব্লিডিংগুলা, ব্লাডগুলা, ফলে ওইগুলা জমে এরা এখানে একটা চকলেট ব্রাউন কালারেশন তো করবে, পাশাপাশি এখানে ফুলে যাবে, একটা সিস্টের মতো করবে। এই জন্য এটাকে বলা হয় চকলেট সিস্ট। কেন চকলেট সিস্ট? কারণ ডার্ক ব্রাউন কালার হয় এবং এরা একটা সিস্টের মতো করতেছে ওভারিতে, এটাকে বলে চকলেট সিস্ট, বা এটার আরেকটা নাম আছে এন্ডোমেট্রিওমাও বলা হয় এটাকে। এন্ডোমেট্রিওমা মানে কি চকলেট সিস্ট অফ ওভারি, যেটা কেন হচ্ছে এন্ডোমেট্রিওসিসের কারণে হচ্ছে। এন্ডোমেট্রিওসিস আরও জায়গায়ও হইতে পারে, যেমন ধরো এরা বিভিন্ন মানে পাউচ অফ ডগলাস, তারপর হচ্ছে তোমার মানে আমরা দেখবো যে স্যাক্রো, মানে বিভিন্ন লিগামেন্টে, তারপর ইভেন স্কেয়ার সাইটে হইতে পারে, মানে এরকম বিভিন্ন জায়গায় এন্ডোমেট্রিওসিস হইতে পারে। এন্ডোমেট্রিওসিস যখন পড়বো তখন তো এটা নিয়ে বলবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা কইছিলাম আমরা হচ্ছে পাম কয়েন ক্লাসিফিকেশনে ছিলাম। তাহলে পি পলিপ, এতে অ্যাডিনোমায়োসিস, তারপরে এল হচ্ছে লিওমায়োমা বা ফাইব্রয়েড, অর্থাৎ ইউটারাসের মধ্যে একটা ফাইব্রয়েড হয়েছে ধরো, ওই ফাইব্রয়েডের কারণে যদি ব্লিডিং হয় তাহলে ফাইব্রয়েডটা হইতে পারে ধরো এই যে ইউটারাস, তো এই যে হচ্ছে মানে এই যে ধরো মায়োমেট্রিয়াম। এখন এই যে একটা ফাইব্রয়েড যেটা মায়োমেট্রিয়ামের মধ্যে ধরো এইভাবে আছে, এটাকে বলা হয় ইন্ট্রামুরাল। আর কোনো একটা ফাইব্রয়েড যেটা ধরো বাহিরের দিকে আছে, তাহলে এটাকে বলা হয় সাবসেরাস। আর একটা ফাইব্রয়েড যেটা ভিতরের দিকে, ক্যাভিটির ভিতরের দিকে ঢুকে গেছে, এটাকে বলা হয় সাব মিউকাস। ঠিক আছে, সাব মিউকাস। আর এটা হচ্ছে সাবসেরাস। এটা ইউজুয়ালি সাবসেরাস, যেটা একটা প্যাডাঙ্কেল থাকতে পারে, প্যাডাঙ্কেল দিয়ে ঝুলে থাকবে, এই জন্য এই ফাইব্রয়েডটা টর্শন হইতে পারে। ঠিক আছে, এই ফাইব্রয়েডটা টর্শন হওয়ার চান্স আছে, পেঁচায় যাওয়ার চান্স আছে। আর এটা ইন্টারমুরাল, আর এটা হচ্ছে সাব মিউকাস, এটা একটু জানলাম। আচ্ছা, ওকে, তাহলে এলে হচ্ছে লিওমায়োমা বা ফাইব্রয়েড। এরপরে এম এ হচ্ছে ম্যালিগনেন্সি। সো কোনো একটা ম্যালিগনেন্সি হইলো, অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার, বা ধরো এখানে কোনো লোকালি ম্যালিগনেন্সি হইলো, সেটা হইতে পারে। তারপরে সি, এগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল কারণ, বা অ্যানাটমিক্যাল কোনো একটা মানে অ্যানাটমিক্যাল কোনো একটা সাইট থেকে কিছু একটা তৈরি হইলো, মানে স্ট্রাকচারাল। আর কয়েনের সিতে হচ্ছে কোয়াগুলোপ্যাথি, কারণ যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে তাহলে প্রচুর হচ্ছে অ্যাবনর্মাল ইউটাইন ব্লিডিং হইতে পারে। আচ্ছা, ইউটাইন ব্লিডিং মানে আলটিমেটলি ব্লাডটা তো ভেজানি দিয়ে বেরোবে। হাউএভার, এখন আসো ওতে ওভুলেটরি কোনো ডিসফাংশন। ওভুলেটরি ডিসফাংশন মানে তার ওভুলেশনের প্রবলেমের কারণে ব্লিডিং হচ্ছে। এবং আমরা বলছিলাম না যে ডিইউবি নামে একটা কথা আছে, ডাব, এটা এখন এই টার্মটা এখন বর্তমানে ইউজ করা হয় না। ঠিক আছে, এই যদিও তোমার বইতে থাকবে, বইতে আছে, দেখবা ডাবের মধ্যে আবার ওভুলেটরি, নন ওভুলেটরি ডাব আলাদা করে ভাগ করছে, কিন্তু ডাব যেটা, এই ডাব টার্মটা এখন ইউজ করা হয় না। এখন এটাকে এই এ ইউবি ও এটার আন্ডারে ফেলা হয়, অর্থাৎ ওভুলেটরি ডিসফাংশনের কারণে যেটা, ওইটাই ডাব। আচ্ছা, তা বাদে যেটা, মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াল কোনো প্রবলেম সেটা। মানে হচ্ছে আয়োট্রোজেনিক, মানে মেডিকেল ইনডিউস কোনো কারণে হয়তো বা ইউটারিন ব্লিডিং হচ্ছে, মানে মেডিকেল ইনডিউস বলতে কোনো একটা সার্জারি করা হয়েছে বা কোনো ড্রাগের কারণে হইতে পারে। সো এটা। আর এন মানে হচ্ছে নট ইয়েট ক্লাসিফাইড, এখনো আইডেন্টিফাই করা যায়নি, এরকম কিছু কজ থাকে। সো এইভাবে ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে, এবং এই ক্লাসিফিকেশনটা মনে রাখলে কিন্তু তুমি অনেকটা পারবা। আর অ্যাডিনোমাইসিসকে আমি বলছি, এবং অ্যান্ডোমেট্রিয়াম বা ইউটেরাসে অ্যান্ডোমেট্রিয়াল পলিপ হইতে পারে, অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হইতে পারে। মনে রাখবা, অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এটা এমন একটা কন্ডিশন যেটা প্রিম্যালিগনেন্ট। এই প্রিম্যালিগনেন্ট কন্ডিশনটা, মানে অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া যদি হয়, স্পেশালি অ্যান্ডোমেট্রিয়াল থিকনেস বেড়ে যায় অনেক, বুঝছো? ফলে এই মানুষগুলোর অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি। এজন্য আমরা বলি, দেখবা মেইলের ক্ষেত্রে
আমরা বিইপি, বেনাইন ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট, বা আমরা প্যাথোলজিতে বিপিএইচ বলি, যে বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, এই মেলদের যে প্রোস্টেটে হাইপারপ্লাসিয়া, এটা কোনো প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন না, এটা বিনাইন কন্ডিশন, এটা থেকে ক্যান্সার হওয়ার চান্স নাই তেমন। বাট এই এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, এটা স্যারদের অনেক ফেভারিট একটা কোশ্চেন, যে বিপিএইচ কি, বিপিএইচ আর হচ্ছে গিয়ে তোমার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া কোনটা প্রি ম্যালিগন্যান্ট? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হইতে পারে, সেরকম হইতে পারে। আর তারপরে লিওমায়োমা, এটা ফাইব্রয়েড ইউটারাস আমরা বলি। আর আচ্ছা মনে রাখবা, লিওমায়োমা এটা নর্মালি একটা বিনাইন টিউমার, এটা ক্যান্সার না, এটা বিনাইন টিউমার। এ থাকে যদি প্রবলেম ক্রিয়েট করে, কারণ ফাইব্রয়েড থাকলে অনেকের অনেক সময় ইনফার্টিলিটি পর্যন্ত হইতে পারে। তারপর হচ্ছে গিয়ে আমরা বলি যে এই মহিলাগুলোর ব্লিডিং হইতে পারে, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হইতে পারে। তো সেই জিনিসগুলো যাতে না হয়, আমরা এই জন্য অপারেশন করতে পারি। কি অপারেশনের সুযোগ আছে? লিওমায়োমার ক্ষেত্রে অপারেশনের সুযোগ আছে, যেমন ধরো আমরা ওই লিওমায়োমা যদি এমন হয় যে মহিলাটা প্রেগনেন্ট হইতে চায়, তাহলে বয়স কম, 30 বছর বয়স, তাহলে আমি কি করবো, আমি হচ্ছে মায়োমেক্টমি নামে একটা অপারেশন আছে, জাস্ট আমি লিওমায়োমাটা কেটে দিব। আর যদি বয়স্ক হয়, বেশি বয়স, তাহলে আমরা ডাইরেক্টলি তার ইউটারাসটা কেটে দিব। ইউটারাসকে কেটে দেওয়াকে কি বলে জানো? হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমি মানে ইউটারাস কেটে ফেলা। আচ্ছা, তারপরে হচ্ছে লিওমায়োসার্কোমা। লিওমায়োমা থেকে লিওমায়োসার্কোমা হওয়ার চান্স খুবই কম, লিওমায়োসার্কোমা খুবই কম হয়, বুঝছো? বাট হইলে খুবই র্যাপিডলি গ্রো করবে। লিওমায়োমা কিন্তু একটা স্লো গ্রোয়িং টিউমার, স্লো গ্রোয়িং, বাট এটা তো ম্যালিগন্যান্ট, আর তাই র্যাপিডলি গ্রো করবে এবং এখানে অনেক বেশি প্রবলেম কিন্তু হবে। আচ্ছা, এখানে আরো কিছু টার্ম আছে, যে অ্যাবনর্মালিটি ব্লিডিং আরো কারণ থাকতে পারে, যেমন প্রিকশিয়াস পিউবার্টি। প্রিকশিয়াস পিউবার্টি মানে জানো? প্রিকশিয়াস পিউবার্টি মানে নর্মাল ধরো একটা মেয়ে, তার পিউবার্টির টাইম মানে নর্মালি পিউবার্টি শুরু হওয়ার কথা 8 থেকে ধরো 13 বছর এর মাঝে। এখন যদি 8 বছরের আগে পিউবার্টি শুরু হয়ে যায়, কেন হইতে পারে? হইতে পারে তার ব্রেনে কোনো টিউমার আছে, বা তার পিটুইটারি প্রবলেম, হাইপোথ্যালামিক প্রবলেম, বা ওভারিয়ান কোনো প্রবলেম আছে, তাহলে এই সকল কারণে, বা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া একটা টার্ম আছে, ওইটা যদি থাকে, তার মানে এই সকল কন্ডিশনে তার প্রিকশিয়াস পিউবার্টি হয়ে যেতে পারে। তো তখন কিন্তু অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হইতে পারে, বা অ্যানোভুলেটরি সাইকেল যদি হয়, অ্যানোভুলেটরি সাইকেল থাকলে ব্লিডিং হইতে কিন্তু পারে, অ্যাবনর্মাল ব্লিডিং। মানে অ্যানোভুলেটরি সাইকেল ইউজুয়ালি ছোট মেয়েদের থাকতেই পারে, মানে ওভুলেশন হচ্ছে না যেই সাইকেলে, 14তম দিনে আমরা যেন ওভুলেশন হয়। তারপরে কোয়াগুলোপ্যাথি যদি থাকে, আর ওই পাম কয়েন যে ক্লাসিফিকেশন, ওটা তো জানবাই। আর তা বাদে মনে রাখবা, রিপ্রোডাক্টিভ এইজে এদের অ্যাবর্শন, তারপর হচ্ছে ট্রোফোব্লাস্টিক ডিজিজ, এগুলোও হইতে পারে। কারণ দেখা যায় যে প্রেগনেন্ট হয়েছে, এখন প্রেগনেন্ট হয়ে অ্যাবর্শন কাকে বলে? ধরো 28 উইক্সের আগে যদি বাচ্চা নষ্ট হয়ে যায়, বা বাচ্চা মরে যায়, বা বেরোই যাচ্ছে, বা মরে যাচ্ছে, সো এইভাবে হচ্ছে অ্যাবর্শন। বাট 28 উইক্সের পরে হইলে কিন্তু আমরা বাচ্চা মরে গেলে সেটাকে আমরা বলি ইন্ট্রা ইউটেরাইন ডেথ, তখন আর অ্যাবর্শন বলি না। 28 উইক্স এই কারণে, কারণ এটাকে এইজ অফ ভায়াবিলিটি বলা হয়। যদিও এখন 28 উইক্স না বলে 22 উইক্স, 26 উইক্স, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন বলা হয়, বাট আমাদের দেশে 28 উইক্সের টার্মটা এখনো আছে। বা একটুপিক প্রেগনেন্সি যদি হয়, ট্রোফোপ্লাস্টিক ডিজিজ মানে মোলার প্রেগনেন্সি, যেটা মানে অ্যাকচুয়ালি একটা মহিলা, তার ধরো পেটের মধ্যে, ইউটারাসের মধ্যে এখানে কিছু গ্রেপস লাইক ভ্যাসিকল আছে, অ্যাকচুয়ালি কোনো বাচ্চা নেই, বুঝছো? তো গ্রেপস লাইক ভ্যাসিকল আছে, যেগুলোর কারণে তার প্রেগনেন্সির মতো সিমটমস হচ্ছে, অনেক বেশি বমি হচ্ছে, হাইপারএমেসিস গ্রাভিডারাম, বা অনেক বেশি বমি হইতে পারে, বা প্রেগনেন্সির অন্য সিমটমসগুলো থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তার বাচ্চাই নেই পেটের মধ্যে। এগুলো, এটাকে বলে ট্রোফোপ্লাস্টিক ডিজিজ। এগুলো ট্রোফোপ্লাস্টিক পলিফেশনের কারণে এরকম হয়। বা কোরিয়নিক ভিলাই আমরা দেখবো যে ওইটা হচ্ছে হাইড্রোপিক সোয়েলিং হয়, এটা। আচ্ছা, আর তারপরে এই যে পাম কয়েন যেটা, ওইগুলো তো আছে, এবং ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিংও হইতে পারে, এটার কারণে হইতে পারে। তারপরে কোনো ক্যান্সার, হাইপারপ্লাসিয়া, পলিপ থাকলেও হইতে পারে। সো ওই পোস্ট ম্যানোপোজাল ওম্যানদের কেন হইতে পারে, এটা একটু জানতে হবে। আচ্ছা, পোস্ট ম্যানোপোজাল ওম্যান, পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং, ধরো তোমাকে এই টার্মটা বলছে যে একটা মহিলা, ধরো আমি বললাম 45 বছর বয়স, তো তার ম্যানোপজ হয়ে গেছে। তো ম্যানোপজ হয়ে যাওয়ার পরে তার ব্লিডিং হচ্ছে পারভাজাইনালি। এটার মোস্ট কমন কারণ কি? মনে রাখবে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তো তোমাকে যদি পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং বলে এবং তার কারণ বলতে বলে, ফার্স্টে তোমার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা বলতে হবে, মানে আনটিল প্রুভেন আদারওয়াইজ। যদি আমার পরে সেকেন্ডলি আমি আরো বলতে পারি, যেমন সার্ভাইকাল কার্সিনোমা হতে পারে, বাট মেইনলি হচ্ছে বা সার্ভাইকাল মানে বা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হতে পারে, বা সার্ভাইকাল পলিপ হতে পারে, সার্ভাইকাল ইরোশন হতে পারে, অনেক কিছু হতে পারে। বাট মোস্ট কমন কারণ হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এটা মনে রাখবা। পোস্ট মেনোপজাল যদি বলে, বা যদি বলে পোস্ট কয়টাল ব্লিডিং, তাহলে তুমি সার্ভাইকাল কার্সিনোমার কথা চিন্তা করতে পারো। এখন ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে কিছু কথা লিখছে, অ্যানোভুলেটরি, ওভুলেটরি সাইকেল নিয়ে কিছু লিখছে, এই টার্মগুলো একটু দেখে নিবা। তারপরে মনে রাখবে কিছু এন্ড্রোক্রাইন কারণ থাকতে পারে, যেমন থাইরয়েড ডিসঅর্ডার, অ্যাড্রেনাল ডিজিজ, বা পিটুইটারি টিউমার, হ্যাঁ, বা হাইপোথ্যালামিক কিছু কজ, এই সকল কারণে কিন্তু ব্লিডিং হয় বা প্রবলেম ক্রিয়েট হয়। যারা অবেজ, যারা ম্যালনিউট্রিশন, তাদের ক্ষেত্রেও প্রবলেম হয়। ওকে ফাইন। এরপর এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস মানে কি জিনিস আমি অলরেডি বলে গেছি। এন্ডোমেট্রিওসিসের সাইটগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ওভারিতে হইতে পারে, যেটাকে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা বলি। তারপরে ইউটেরাইন লিগামেন্ট, রেক্টোভেজানাল সেপ্টাম, কার্ডিস্যাক, কার্ডিস্যাক মানে পাউচ অফ ডগলাস। তারপরে পেলভিক পেরিটোনিয়াম, তারপর হচ্ছে তোমার লার্জ অ্যান্ড স্মল বাউল অ্যান্ড অ্যাপেন্ডিক্স, তারপরে সার্ভিক্স, ভ্যাজাইনা, ফ্যালোপিয়ান টিউবের হচ্ছে গিয়ে টিউবসের ওই জায়গায়, তারপরে ল্যাপ্রোটমি বা পেট কাটার কোনো একটা স্ক্যার রয়ে গেছে, ওই স্ক্যারের উপরও ওই জায়গায় যাও অ্যান্ডোমেট্রিয়াল টিস্যুগুলো জমা হইতে পারে। কাদের বেশি হয়? ইজিলি অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ পিরিয়ডে 30 থেকে 40 বছরের ওই টাইমে বেশি হইতে পারে। কি থিওরি আছে সেটা বলা হয়েছে এখানে, যে
কি থিওরির কারণে এটা হয় এটা একটু দেখে নিতে পারো। এই থিওরিগুলো আসলে পরীক্ষাতে ধরে না। রিগার্জিটেশন থিওরি নামে একটা কথা আছে, বা আরও কিছু থিওরি আছে যে এই থিওরিগুলোর থ্রুতে হয়তো এরা হয়, বাট এটা ক্লিয়ার না আমাদের আসলে অ্যান্ডোমেট্রিসিস কেন হয় সেই টার্মটা আসলে ওইভাবে আমাদের কাছে ক্লারিফাইড কিন্তু না। হ্যাঁ, এটা একটু জানতে হবে। ওকে, তাহলে আহ, আমরা মোটামুটি অনেকটা আইডিয়াই তো এখান থেকে পাইছি। তা বাদে একটু ওয়েট করো, আমরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা নিয়ে এখানে ডিটেলসে জানা দরকার নেই। আসলে এই টার্মগুলো সবগুলোই তোমরা হচ্ছে ভবিষ্যতে যখন অবসগাইনি পড়বা তখন আরো ডিটেলসে হচ্ছে জানতে পারবা। তো রেট্রোগেট মেনস্ট্রুয়েশনের একটা থিওরি আছে, এটা নিয়ে আমি হালকা একটু বলি, নাহলে পরে পড়তে গিয়ে হয়তো তোমরা ডিফিকাল্টি ফেস করতে পারো। দেখো, মেনস্ট্রুয়াল যে ব্লাড, এটা হচ্ছে মানে সার্ভিক্স ভ্যাজাইনা দিয়ে ফ্লো করে বেরোয় যাওয়ার কথা, কিন্তু কিছু মেনস্ট্রুয়াল টিস্যু এরা হচ্ছে ব্যাকওয়ার্ড পাস করে ফ্যালোপিয়ান টিউবে চলে যেতে পারে, বা ওইখান থেকে ওভারিতে চলে যেতে পারে, পেলভিক ক্যাভিটিতে চলে যেতে পারে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে রেট্রোগেট মেনস্ট্রুয়েশন। মানে মেনস্ট্রুয়েশন হওয়ার কথা নর্মালি ভ্যাজাইনালি, মানে রক্ত পড়বে ভ্যাজাইনা দিয়ে, সো এটাই হওয়ার কথা, কিন্তু এটা রেট্রোগেট বা পেছন দিকে ব্যাকফ্লো করতে পারে, এবং এই কারণে ওই জিনিসগুলো জমে এরা হচ্ছে চকলেট সিজ বা এগুলো করতে পারে। এবং এরা কেন পেইনফুল হয়, কারণ আলটিমেটলি এরা ওই ওই যে যেহেতু রেট্রোগেট ম্যাস্ট্রেশন হয়, ওই জিনিসগুলো এখানে প্রতি মাসে ওই জায়গায় পলিফারেট করে, ব্রেকডাউন করে, ব্লিডিং হয়, ওইটা ইনফ্লামেশন, ফাইব্রোসিস, রাইটেশন, পেইন এভাবে এরা করতে পারে। ওভারিয়ান অ্যান্ডোমেট্রিওসিস, যেটা চকলেট সিস বলি, এটা ইনফার্টিলিটি, ডিসমেনোরিয়া, পেলভিক পেইন, ডিসপ্যারোনিয়া, এই সকল প্রবলেমগুলো ক্রিয়েট করতে পারে। অ্যাডিনোমায়োসিস নিয়ে এখানে কিছু কথা আছে, এবং অ্যাডিনোমায়োসিসটা কি জিনিস সেটা আমি বলে ফেলছি, এটা তোমরা একটু দেখবা। আর অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটা আলাদা করে জানতে হবে তোমাদের জন্য, কারণ অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থেকে অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমা হইতে পারে। অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমা কাদের হয়? আচ্ছা, অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমার ক্ষেত্রে আমরা কয়েকটা কথা একটু জানবো। কি কথা জানো? এই অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমা যাদের অবেসিটি থেকে, ডায়াবেটিস থেকে, হাইপারটেনশন থাকে, এই তিনটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা একসাথে থাকলে সেটাকে আমরা বলি যে এই মানুষটা অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার চান্স আছে, এই মহিলাটার। এটাকে একসাথে কর্পাস ক্যান্সার সিনড্রোমও বলা হয়, কর্পাস ক্যান্সার সিনড্রোম। হ্যাঁ, কর্পাস ক্যান্সার সিনড্রোম, মানে এই তিনটা কিন্তু থাকে। তার মানে এই তিনটা যদি জানো, অবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, তাহলে নর্মালি ক্যান্সারের পেশেন্টদের কি থাকে? ক্যাকেকশিয়া, হ্যান ত্যান, এগুলো তো থাকে। বাট যাদের হচ্ছে এই জিনিসগুলো থাকে তাদের হচ্ছে তোমার ক্যান্সার হওয়ার চান্স আছে আর কি। পরে ক্যান্সার হইলে পরবর্তীতে হয়তো বা ওই অন্য জিনিসগুলো হইতেই পারে। বা যাদের ইস্ট্রোজেন স্টিমুলেশন অনেক বেশি থাকে, কারণ ইস্ট্রোজেনের ফলে ধরো কাউকে আমি জাস্ট ইউটেরাস, এই যে ইউটেরাস, এখন ইউটেরাসটা জাস্ট ইস্ট্রোজেন পাইতেছে, খালি ইস্ট্রোজেন নিচ্ছে। এখন ইস্ট্রোজেন পাইলে যেটা হবে, আনপোস্ট ইস্ট্রোজেন, মানে কোনো প্রোজেস্টেরন পাচ্ছে না, খালি ইস্ট্রোজেন। তাহলে এই মহিলাগুলোর কিন্তু ইস্ট্রোজেনের ফলে এন্ডোমেট্রিয়াল থিকনেস বাড়ে, ফলে এন্ডোমেট্রিয়াল থিকনেস বাড়বে, হাইপারপ্লাসিয়া হবে, এবং ফলে ক্যান্সারটা হওয়ার রিস্কও কিন্তু বাড়বে। এবং এটা মোস্ট ইনভেসিভ ক্যান্সার অফ দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট আমরা বলি। এটা অনেক টাইম ধরে অ্যাসিমটোমেটিক থাকতে পারে, বাট এটা কিন্তু অনেক প্রবলেমেটিক। এবং আমরা এটার জন্য কি কি ইনভেস্টিগেশন করব, যেমন আমরা এটার জন্য অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, যেটা করে মিললে আমরা এটার ই করবো। তারপরে এখানে আমরা আচ্ছা, CA-125 এটা একটা টিউমার মার্কার। এটা কোন ক্যান্সারের জন্য সব থেকে করা হয়? ওভারিয়ান টিউমার, এটা মনে রাখবা, ওভারিয়ান টিউমার। আচ্ছা, আরেকটা কথা বলি, এই CA-125 অ্যান্ডোমেট্রিওসিস আছে না, অ্যান্ডোমেট্রিওসিসও বাড়তে পারে, বাট বাট ওভারিয়ান টিউমারের জন্য এটা বেশি স্পেসিফিক। ওকে, মরফোলজিগুলো একটু জানতে হবে, স্পেশালি লিওমায়োমা, যেটা লিওমায়োমা মানে কি জিনিস সেটা আমি বলছি। এখন লিওমায়োমার মরফোলজিটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় ইনভেরিবলি আসে লিওমায়োমার মরফোলজি। হ্যাঁ, লিওমায়োমার তোমার হচ্ছে গিয়ে প্যাথোজেনেসিস তো জানতো। আচ্ছা, লিওমায়োমাতে কিন্তু মানে ফাইব্রয়েড ইউটারাসে কিন্তু ব্লিডিং হইতে পারে, মানে অনেক বেশি ব্লিডিং হইতে পারে, যেটাকে আমরা বলি ম্যানোরিজিয়া। ফাইব্রয়েড ইউটারাসে যদি তোমাকে বলা হয় মেইন ক্লিনিক্যাল ফিচার কি, আনসার হচ্ছে ম্যানোরিজিয়া বা হেভি ম্যানস্ট্রুয়াল ব্লিডিং, অনেক বেশি ব্লিডিং হবে। এবং এটা কেন হয়? কারণ অ্যান্ডোমেট্রিয়াল মানে অ্যান্ডোমেট্রিয়াল যেহেতু লিওমায়োমা হয়, ফলে অ্যান্ডোমেট্রিয়াল থিকনেস, মানে অ্যান্ডোমেট্রিয়াল থিকনেস না, অ্যাকচুয়ালি এখানে টার্মটা হচ্ছে সারফেস এরিয়া, অ্যান্ডোমেট্রিয়াল সারফেস এরিয়া বেড়ে যায়। তার বাদে হচ্ছে এখানে তোমার অ্যান্ডোমেট্রিয়াম, মানে যে কন্ট্যাক্ট করতে পারলে ব্লিডিংটা কম হইতো, কিন্তু কন্ট্রাকশন ক্যাপাসিটি কমে যায়। সেরকম বেশ কিছু টার্ম আছে যে কারণে হচ্ছে হইতে পারে। আর এদের গ্রস মরফোলজিতে মনে রাখবে, এরা ওয়েল সার্কামস্ক্রাইবড, এরা ফার্ম শক্ত টাইপের হয় এবং একটু হোয়াইট কালারের হয়, এবং একটা হোল্ড প্যাটার্ন, মানে হোল্ড কার্ট একটা সার্ফেস থাকে হয়। এবার হোল্ড প্যাটার্নটা আমরা মেইনলি বলবো হচ্ছে গ্রস, মানে আমরা কাটলে হোল্ড একটা প্যাটার্ন পাবো, এটা জানলাম। এখন এদের আমরা বলি, এদের হিস্টোলজিক্যালি আমরা যখন দেখবো, স্পেন্ডেল শেপ স্মুথ মাসেল সেল থাকে, এবং এদের তেমন কোনো অ্যাটিপিয়া থাকে না, কারণ এরা তো বিনাইন, এবং অনেক বেশি কম মাইটোটিক ফিগার থাকবে। সো হাউএভার এদের তোমার তাহলে কি জানতে হবে? হিস্টোলজিক্যালি কি পাবা আর গ্রসলি কি পাবা, এটা একটু জানতে হবে। হোল প্যাটার্ন থাকে, এই কথাটা এখানে অনেক সময় স্যাররা জানতে চাই। আর ওকে, ইরেক্টর মানে লিওমায়োমা যদি স্মুথ মাসেল টিউমার, আমরা যদি বলি ফাইব্রয়েড ইউটেরাস, সেটা হচ্ছে অনেক স্পেসিফিক। বাট লিওমায়োমা মানে কি? স্মুথ মাসেলের টিউমার, সেটা যে কোনো স্মুথ মাসেল হইতে পারে, যেমন ধর ইরেক্টর পাইলি মাসেলও হইতে পারে। হাউএভার
এখন কি কি ফিচার্স থাকে এটা বলতে হবে। অ্যাবনর্মাল ট্রেন ব্লিডিং বা যেটাকে আমরা বলতেছি যে ম্যানোরেজিয়া হইতে পারে। আচ্ছা, তার বাদে আরও অনেক কিছু হইতে পারে। এরা কিছু মানে ফার্টিলিটিকে ইম্পেয়ার করতে পারে, পেইন হইতে পারে, এবং এরা কিছু ইউরিনারি ফ্রিকোয়েন্সি, ইউরিনারি প্রবলেম বা রেকটাল প্রবলেম এগুলোও করতে পারে। ইভেন প্রেগনেন্সিতে যদি হয় তাহলে কি কি করতে পারে এটা জানতে হবে। এরা প্রেগনেন্সিতে হইলে ফিটাসের জন্য প্রবলেম হইতে পারে, প্রিটার্ম লেবার করতে পারে, ইউটারাস কন্ট্রাকশন করতে দিবে না, ফলে পোস্টপার্টাম হেমোরেজ মানে বাচ্চা ডেলিভারি হওয়ার পর অনেক রক্ত যাইতে পারে, এবং এরা হইতে পারে, বাট সেটা খুবই রেয়ার, মানে লিওমায়োসার্কোমা। আচ্ছা, এরপরে আসো যে আমরা পরবর্তী টপিক্সে চলে যাব, যে ওভারিয়ান টিউমার নিয়ে আমরা আলোচনা করতে হবে। তো ওভারিয়ান টিউমার নিয়ে যখন আমি আলোচনা করব, এখানে কয়েকটা কথা একটু বলবো ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে। আচ্ছা, ওয়েট আ মিনিট। ওভারিয়ান টিউমার, রাইট? আচ্ছা, ওভারিয়ান টিউমারের আগে আমি আরেকটা জায়গায় একটু আলোচনা করে আসতে চাই, সেটা হচ্ছে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিসঅর্ডার। হ্যাঁ, এটা নিয়ে আমি একটু আলোচনা করে আসি, তারপর আমি ওভারিয়ান টিউমার নিয়ে আলোচনা করতেছি। জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ, এটা মানে কি আমি অলরেডি বলে ফেলছি যে আমাদের জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ মানে একটা ডিজিজ যেটা আমাদের ট্রোফোপ্লাস্টিক টিস্যু। আচ্ছা, ট্রোফোপ্লাস্টিক টিস্যু মানে কি, এটা তোমাদের অনেকের জানতে ইচ্ছা করে, রাইট? ধরো মানে যখন ফার্টিলাইজেশন হয়, মানে ফিমেল মেল এই গ্যামেট, মানে ফিমেলের স্পার্ম না, মেলের স্পার্ম আর ফিমেলের ওভাম, এগুলো মিলে ফার্টিলাইজেশন হলো। ফার্টিলাইজেশন হইলে ওখান থেকে একটা তো মানে ইমব্রায়ো তৈরি হতে থাকে বা ব্লাস্টোসিস্ট তৈরি হয়। তো ওই জায়গায় মেইনলি ট্রোফোপ্লাস্টিক টিস্যু থাকে। তো ওই ট্রোফোপ্লাস্টিক টিস্যুগুলো প্রলিফারেশন হয়ে প্রেগনেন্সি না হয়ে দেখা যায় যে, মানে আমরা জানি যে ইমব্রায়ো যেটা, ওটা হচ্ছে ফিউচার বেবি ফর্মেশন করে, এবং ইমব্রায়ো বাদে ওখানে আরেকটা টিস্যু থাকে যেটাকে ট্রোফোব্লাস্ট বলে। তো ট্রোফোব্লাস্টটা থেকে মেইনলি প্লাসেন্টা তৈরি হয় ভবিষ্যতে। তো এই ট্রোফোপ্লাস্টিক টিস্যুগুলা, ট্রোফোপ্লাস্টিক নর্মালি প্লাসেন্টা তৈরি হয়। ট্রোফোপ্লাস্টিক টিস্যুগুলো এত মানে প্লাসেন্টাকে রিপ্লেস করে এরা কি করে, অনেক বেশি গ্রেভস লাইক ভেসিকল তৈরি করে। ফলে গ্রেভস লাইক ভেসিকল তৈরি করলে এরা আলটিমেটলি কিছু ডিজিজ টাইপের করতে পারে, যেগুলো হাইড্রাটিডিফর্ম মোল, বা যেটাকে আমরা বলি মোলার প্রেগনেন্সি, অথবা ইনভেসিভ মোল, অথবা কোরিওকার্সিনোমা। কোরিওকার্সিনোমা মানে ক্যান্সার যেটা, ঠিক আছে? হাইড্রাটিডিফর্ম মোল এটা একটা বিনাইন কন্ডিশন, তারপর ইনভেসিভ মোল, কোরিওকার্সিনোমা, তারপর প্লাসেন্টাল সাইট ট্রোফোপ্লাস্টিক টিউমার, এরকম কিছু ম্যালিগন্যান্ট কন্ডিশনও, মানে ম্যালিগন্যান্ট বা নিওপ্লাস্টিক কন্ডিশনও আছে। আচ্ছা, মেইনলি হাইড্রাটিডিফর্ম মোলে হাইড্রোপিক সোয়েলিং হয়, মানে ফ্লুইড ফিল্ড কোরিওনিক ভিলাই, তারপর হচ্ছে ট্রোফোপ্লাস্টিক টিস্যুগুলো প্রলিফারেশন করে এরা হচ্ছে গিয়ে গ্রেপ লাইক মানে ভ্যাসিকল দিয়ে ইউটারাসের যে ইউটাইন ক্যাভিটি এটাকে ভরে ফেলে। এটা হইতে পারে কমপ্লিট মোল, হইতে পারে পার্শিয়াল মোল। তো এটা এটা এখানে একটু জানবা। হ্যাঁ, কমপ্লিট যে মোলটা, এটাতে হচ্ছে কোনো ফিটাস প্রেজেন্ট থাকে না। কমপ্লিট মোল যেটা, এটাতে কোনো ফিটাস থাকে না, নো ফিটাস। বাট ইনকমপ্লিট বা পার্শিয়াল মোল যেটা, সেটাতে ফিটাল টিস্যু থাকতে পারে, বাট তারপরও গ্রেপ লাইক ভেসিকল দ্বারা মিলি অল্টার হয়। আমরা কমপ্লিট মোল নিয়েই বেশি কথা বলি। এবং আমরা মাইক্রোস্কোপি করলে দেখবো হাইড্রোপিক সোয়েলিং অনেক বেশি পাওয়া যাচ্ছে, ট্রোফোপ্লাস্টিক প্রলিফারেশন পাওয়া যাচ্ছে, কোনো ফিটাল টিস্যু নাই। পার্শিয়ালের ক্ষেত্রে কিছু ফিটাল টিস্যু থাকতে পারে, এটা একটু জাস্ট জানিয়ে রাখতে পারো। আর আর এখানে পেশেন্টের কমপ্লেইন হবে ভ্যাজাইনাল ব্লিডিং হওয়া। তারপরে ইউটেরাসটা মানে নর্মালি জেস্টেশনাল এইজ অনুযায়ী ইউটেরাসটা তো উপরে উঠতে থাকে, আমাদের মহিলাদের পেটের উপরে উঠতে থাকে। নর্মালি তো পেলভিক অর্গান থাকে ইউটেরাস, পরে সেটা উপরে উঠতে উঠতে একেবারে জিফিস স্ট্রানাম পর্যন্ত চলে যাইতে পারে। তো এই যে উপরে উঠতে থাকে, নর্মালি প্রেগনেন্সির ধরো যত উইকস হওয়ার কথা তত উইক্সে মানে একটা পার্টিকুলার টাইম আছে, যে এত উইক্সে ধরো ফর এক্সাম্পল 26 উইক্সে 26 মানে সেন্টিমিটার হওয়া উচিত, মানে সিম্পাসিও ফান্ডাল হাইট। বাট এদের বেশি হয় আরো, কারণ মনে রাখবে এদের বডি প্রচুর বিটা এইচসিজি তৈরি হয়, এদের বডিতে প্রচুর বিটা এইচসিজি তৈরি হয়, এবং এই বিটা এইচসিজি বেশি থাকার কারণে এদের ভমিটিংও বেশি হয়, বমিও বেশি হয়। কারণ প্রেগনেন্সিতে কেন বমি হয়, বিটা এইচসিজির কারণে, এর বিটা এইচসিজি বেশি থাকে। এটা একটু জানলা। এখন বিটা এইচসিজি কেন হাই হয়, কারণ টোফোব্লাস্ট যে সেলগুলো, ওগুলো থেকেই বিটা এইচসিজি তৈরি হয়। ফলে এখানে যেহেতু টোফোব্লাস্টিক পলিফারেশন হয়, ফলে এখানে বেশি হবে। এবং ক্লিনিক্যাল ফাইন্ডিংসের থ্রুতে, এলিভেশন অফ বিটা এইচসিজির থ্রুতে, আল্ট্রাসাউন্ডের থ্রুতে, আল্ট্রাসাউন্ড করলে আমরা এখানে স্নো স্ট্রম অ্যাপারেন্স পাই। কিয়াস্ট্রম, স্নো স্টর্ম, স্নো স্টর্ম অ্যাপারেন্স পাওয়া যায়, এটা মনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি এখানে আমরা আমরা যদি এক্স রে করি, এই আচ্ছা এখানে যদি একটা মানুষের ধরো মোলার প্রেগনেন্সি হলো সেটা ঠিক আছে, বাট এরা মোলার প্রেগনেন্সি থেকে পরবর্তীতে কোরিওকার্সিনোমা হতে পারে, কোরিওকার্সিনোমা যেটা খুবই ক্যান্সার, মানে ক্যান্সার। এবং এতে এরা কি করে, সব থেকে কমনলি মেটাস্টেসিস হয় লাঙে। ফলে লাঙে যদি মেটাস্টেসিস হয়, আমরা এক্স রে করলে, চেস্ট এক্স রে করলে আমরা ক্যানন বল অ্যাপারেন্স পাই, ক্যানন বল অ্যাপারেন্স, এটা একটু মনে রাখতে পারো। আর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করবো আনডাউটেডলি। আর আমরা এটা ট্রিটমেন্ট কি জানো, এই যে গ্রেপ লাইক ভেসিকলগুলো ভিতরে থাকে, এটাকে আমরা সাকশন ইভাকুয়েশন, মানে সাকশন ইভাকুয়েশন করে আমরা ট্রিটমেন্ট করি আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়ার আন্ডারে আমরা সাকশন ইভাকুয়েশন করি, এবং পরবর্তীতে সেটাকে বের করে আনি, এবং বের করে আনলেই হবে না, মানে এটাকে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে, ক্যান্সার আছে কিনা এটা দেখতে। এবং এই পেশেন্টদেরকে আমাদের ফলো আপ করতে হয়। কেন ফলো আপ করতে হয়, আমাদের ফলো আপ আমরা কি করি, বিটা ইসিজি মনিটর করি, বিটা ইসিজি লেভেল যে নর্মাল হয় কিনা, বিটা ইসিজি লেভেল আমরা নর্মালি বলি যে প্রতি উইকলি আমরা 3 উইকস ধরে করব। 3 উইকস যদি পরপর নর্মাল আসে তাহলে ঠিক আছে, তাহলে আমরা কি করবো 6 মাস পরে আবার করবো, সরি না, তারপর হচ্ছে আমরা 3 মাস পরপর করবো। এবং
মানে তারপরে 6 মান্থলি করবো, তারপরে 2 বছর ধরে, ওভারঅল 2 বছর ধরে এই মানুষটাকে মনিটর করতে হবে, এরকম কিছু মানে ফল অফ স্কেজুল আছে। এবং এই 2 বছর ধরে করবে, এবং যতদিন মনিটর করবো ততদিন সে কোনো বাচ্চা নিতে পারবে না। এবং তার হচ্ছে আহ, এবং কন্ট্রাসেপটিভ মেথডের মধ্যে ওসিপি ইউজ করতে পারে। সেরকম বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো আমাদের একটু জানতে হবে। এবং তার প্রতিনিয়ত যদি কোনো ওয়ার্নিং সাইন থাকে, লাইক তার হেমোপটাইসিস, কাফ, এগুলো হচ্ছে তার মানে কি তার মেটাস্টেসিস হয়তো বা হইতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কিন্তু আগাইতে হবে। তো আমি এই সব কথাগুলোই বলে আসছি। এবং এই যে গ্রেপ লাইক ভেসিকলগুলো দেখতে পারতেছি, এবং এই কমপ্লিটার, আচ্ছা এখানে একটা কথা বলি যে এখানে কমপ্লিট মোলের একটা ক্যারিওটাইপ আছে আর ইনকমপ্লিট মোলের একটা ক্যারিওটাইপ আছে। এই জিনিসগুলো একটু মুখস্থ করে নিবা, হ্যাঁ, এটি একটু ইম্পর্টেন্ট। কমপ্লিট মোল হচ্ছে 46XX আর ইনকমপ্লিট বলে এত, এটা ডিটেলস আছে, বাট ডিটেলসগুলো আমি বলবো না এখন। তোমরা একটু চাইলে ইন্টারেস্ট থাকলে একটু চ্যাটজিপিটি করে দেখে নিবা। কারণ এখানে 2টা স্পার্ম থাকে, হ্যাঁ, এখানে 2টা স্পার্ম থাকে আর একটা ইনটেক থাকে। এগের মধ্যে মানে এগ যেটা থাকে, ওই এগটা যে ফার্টিলাইজেশন করে ধরো অ্যাকচুয়াল প্রকৃত ফার্টিলাইজেশন করবে, মানে এই যে ধরো ওভামের মধ্যে কিছুই নাই, ইমটি, হ্যাঁ, ফলে এটা তো কোনো কাজ করতে পারবে না। এই জন্য এখানে কোনো বাচ্চাও থাকে না। বাট এখানে একটা এগ থাকে, নর্মাল এগই থাকে, ভালো এগ, বাট স্পার্ম 2টা থাকে। বাট এটা ইমটি এগ না, এজন্যই এখানে বাচ্চা থাকতে পারে বা ফিটাল টিস্যু থাকতে পারে, এটা আর কি। এবং এখানে হাইড্রোবিক ভ্যালি কম থাকে, বাট এখানে অনেক বেশি থাকে। এখানে ব্লাড ভেসেল, তারপর হচ্ছে তোমার ফিটাল ব্লাড ভেসেল বা ফিটাল টিস্যু, এগুলো অ্যাবসেন্ট থাকবে, বাট এখানে প্রেজেন্ট থাকতে পারে। এবং আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি, কি কি করতে পারি এটা ইম্পর্টেন্ট। মাইক্রোস্কোপি কি পাবো এটা ইম্পর্টেন্ট। এবং ইনভেসিভ মোল জিনিসটা হচ্ছে যে একটা টিউমার এটা, এবং এটা আমরা পড়ে নিব, কোরিওকার্সিনোমাটি একটু পড়ে নিব। আর এরপর আসো আমরা চলে যাবো যে জায়গাটাতে, সেটা হচ্ছে আমরা ওভারিয়ান টিউমার নিয়ে হচ্ছে এখন কথা বলবো। ওভারিয়ান টিউমারটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। লাইক ধরো এখান থেকে যদি একটা কোশ্চেন করে তোমাদের এই চ্যাপ্টার থেকে, তাহলে সেটা ওভারিয়ান টিউমার হইতে পারে, এতটাই ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। তাহলে ওভারিয়ান টিউমার যেটা, ওভারিয়ান টিউমারগুলো মানে হচ্ছে ওভারিতে হবে আনডাউটেডলি। ওভারি তো মানে বুঝো যে এই যে যদি ইউটেরাস হয়, তাহলে ইউটেরাসের পাশে জায়গায় ফেলোপিয়ান টিউব থাকে, এবং দুই সাইডে ওভারি কিন্তু থাকে, ওভারি। এবং ওভারি থেকেই তো এই যে তোমার ওভাম তৈরি হয়, যেটা পরবর্তীতে আমাদের ফিমেলের ক্ষেত্রে কাজে লাগে। তো ওভারিতে যদি কোনো টিউমার হয়, বিনাইন টিউমার হইতে পারে, তারপরে কিছু বর্ডার লাইন টিউমার হইতে পারে, কিছু ম্যালিগনেন্ট টিউমার কিন্তু হইতে পারে। এবং মনে রাখবা ওভারির টিউমারগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, যে কিছু আছে সারফেস এপিথেলিয়াল টিউমার, ওভারির যে সারফেস এপিথেলিয়াল সেটা থেকে টিউমার হয়েছে, কিছু আছে জার্ম সেল টিউমার, আর কিছু আছে সিক্স কর্ড স্ট্রোমাল টিউমার। তো এগুলো আলাদা করে জানতে হবে। সারফেস এপিথেলিয়াল টিউমারের মধ্যে কি কি আছে, কিছু আছে হচ্ছে আমরা বলি যে সারফেস এপিথেলিয়াল টিউমারের মধ্যে সেরাস টিউমার, কিছু আছে মিউসিনিয়াস টিউমার, কিছু আছে এন্ডোমেট্রয়েড। এই নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ব্রড হেডিং। এন্ডোমেট্রয়েড টিউমার, কিছু আছে ব্রেনার টিউমার, ঠিক আছে। এই প্রত্যেকটাই আইদার হইতে পারে বিনাইন, আইদার হইতে পারে বর্ডার লাইন বা ইন্টারমিডিয়েট, অথবা ম্যালিগনেন্ট, প্রত্যেকটাই, হ্যাঁ। যেমন ধরো সেরাস যে টিউমার, সেটা যদি বিনাইন হয়, সেটার নাম হচ্ছে সেরাস সিস্ট অ্যাডিনোমা। এটা হচ্ছে বিনাইন যে টিউমারটা। এখন ধরো এই সেরাস টিউমারটা ম্যালিগনেন্ট যদি হয়, তাহলে সেটার নাম হবে সেরাস সিস্ট অ্যাডিনো কার্সিনোমা, বুঝছো? তার মানে এটাই হচ্ছে কথা। তো এপিথেল টিউমার মধ্যে সব থেকে কমন হচ্ছে এটা, সেরাস সিস্ট অ্যাডিনোমা, মানে বিনাইনের মধ্যে। এটা একটু জাস্ট মাথায় রাখবা, তার মানে এইভাবে বলবা। আর জার্মসেল টিউমারের মধ্যে কি কি আছে, টেরাটোমা। এখন টেরাটোমার মধ্যে ফিমেলদের ক্ষেত্রে সব থেকে কমন হচ্ছে ম্যাচিউর সিস্টিক টেরাটোমা, ঠিক আছে। ম্যাচিউর সিস্টিক টেরাটোমা আরেক নাম ডারময়েড সিস্ট। এটা পরীক্ষা আলাদা করে আসে, ডারময়েড সিস্ট, হ্যাঁ। তার মানে ম্যাচিউর সিস্টিক টেরাটোমা, যেটা একটা মানে মানে সব থেকে মানে তেমন ডেঞ্জারাস না, হ্যাঁ। এবং তা বাদে ডিসজার্মিনোমা একটা টিউমার আছে, জার্মসেল টিউমার। এই ডিসজার্মিনোমা যেটা, মনে রাখবে ডিসজার্মিনোমার ইকুইভ্যালেন্ট একটা টিউমার মেলের ক্ষেত্রে আছে, সেটার নাম কি তোমাকে ভাইভাতে ধরবে, সেটার নাম হচ্ছে সেমিনোমা। তোমরা যখন মেল পড়বা তখন দেখবা মেল জেনিটালে যে সেমিনোমা একটা টিউমার আছে, যেটা হচ্ছে ডিসজার্মিনোমার করেসপন্ডিং। তা বাদে জার্মসেল টিউমার মধ্যে ইয়োকস্যাক টিউমার আছে, তা বাদে জার্মসেল টিউমার মধ্যে কোরিওকার্সিনোমা একটা জার্মসেল টিউমার। তা বাদে হচ্ছে তোমার ইমব্রায়োনাল সেল কার্সিনোমা, তারপরে মিক্স জার্মসেল টিউমার, এগুলো জার্মসেল টিউমার মধ্যে পড়ে। আর সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার মধ্যে কিছু হরমোন তৈরি করা টিউমার টাইপের আছে, যেমন গ্রানুলোসা সেল টিউমার, এটা থেকে ইস্ট্রোজেন তৈরি হয়। তারপরে ফাইব্রোমা, হিকোমা, তারপরে সার্টোলি লেডিক সেল টিউমার। এই টিউমারগুলোকে সলিড টিউমারও বলা হয়। যদি বলা হয় সলিড টিউমার অফ ওভারি কি কি আছে, এক তো হচ্ছে এই যেগুলো তোমার সেক্স কল স্ট্রোমাল টিউমার, এগুলা পাশাপাশি ডিসজার্মিনোমা একটা সলিড টিউমার, হ্যাঁ। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। তারপরে আসো আমরা, তার মানে এই যে এইভাবে টিউমারের ক্লাসিফিকেশন তো করবা, এবং এই টিউমারের ক্লাসিফিকেশনটাই সব থেকে ইম্পর্টেন্ট। কিছু আছে ওভারিয়ান সিস্ট মানে এগুলো ম্যালিগনেন্ট তো না, জাস্ট কিছু আছে ধরো ফলিকুলার সিস্ট, লুটিয়াল সিস্ট, চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা, যেটা আমরা অলরেডি বলে আসছি, ওটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস যাদের থাকে ওদের হতে পারে। আরেকটা আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের বর্তমানে একটা নাম আছে, পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। এটা হচ্ছে নতুন নাম অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হ্যাঁ। এটা নতুন নাম, নতুন আসছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের নতুন নাম। আচ্ছা, এটাও সিস্ট হয়,
অ্যাকচুয়ালি ফলিকল যেগুলো থাকে, গ্রোয়িং ফলিকল, ওইগুলো থেকে মেইনলি ওইগুলোই আমরা সিস্ট আকারে পাই আলট্রাসোনোগ্রাফিতে। অলিগোম্যানোরিয়া, হিরসুটিজম, মানে ফিমেলের মেল লাইক হেয়ার গ্রোথ হয় পলিসিস্টিক ওভারি সিনড্রোমে, বুঝছো? ফিমেলের মেল লাইক হেয়ার গ্রোথ হচ্ছে, ফিমেলে হচ্ছে কি তোমার আরও অনেক ধরনের প্রবলেম আমরা দেখবো, যে স্পেশালি ম্যানস্ট্রুয়াল ইরেগুলারিটি থাকবে, ইনফার্টিলিটি থাকে, এবং কিছু সিস্ট হতে পারে, যেমন মিউসিনিয়াস সিস্টারিনোমা, মিউসিনিয়াস সিস্টারিনোমা, মানে এরকম বিভিন্ন সিস্ট থাকতে পারে। আরেকটা তো হচ্ছে তোমার ম্যাচুর সিস্টিক টেরাটোমা, এটা ডার্মার সিস্ট বলি আমরা এটাকে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে কিছু ইনফো এখান থেকে জানে নিবা। স্টোম ওভারি মানে কি? স্টোম ওভারি মানে হচ্ছে যে আমাদের স্পেশালি থাইরয়েড, মানে ধরো, মানে স্টোম ওভারি মানে এমন একটা কন্ডিশন যে ওভারি থেকে থাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে, বুঝছো? ফলে ওভারি থেকে থাইরয়েড হরমোন রিলিজ করে এটা থাইরয়েড হরমোন বাড়িয়ে দিতেছে, হাইপারথাইরয়েডিজম করতেছে, সেরকম হইতে পারে। তো এটাকে বলে স্টোম ওভারি। মানে এটাকে আমরা গয়টার অফ ওভারিও বলি, একটা স্পেশাল টাইপ অফ টেরাটোমা যেটা মানে ওভারিতে থাকে, এটা থেকে থাইরয়েড হরমোন রিলিজ হতে পারে। ডার্মার সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসলে। এটা নিয়ে তোমরা জানবে, এটা ম্যাক্রোস্কোপিক্যালি মাইক্রোস্কোপিক্যালি কী কী পাবা, এই জিনিসগুলো একটু পড়ে নিতে হবে। আচ্ছা, সেরাস কেন বলা হয়? কারণ আসলে ওই টিউমারগুলো, যেগুলো সেরাস টিউমার বললাম, ওইগুলোতে থিন ওয়াটারি ফ্লুইড থাকে, সেরাস ফ্লুইড থাকে, ওই জন্য। হ্যাঁ, আচ্ছা। আর সেরাস সিস্টারিনোমা যেটা, এটা আমরা বলি ক্লিয়ার ফ্লুইড থাকবে, তারপরে এদের সিঙ্গেল সিস্টিক একটা ক্যাভিটি থাকে, মাইক্রোস্কোপিক্যালি কোনো স্টোমাল ইনভেশন থাকবে না, কোনো অ্যাটিপিয়া থাকবে না। সো এরকম কিছু কথা একটু জানতে পারো এখান থেকে। আর তারপরে মিউসিনিয়াস টিউমার যেগুলো আছে, মিউসিনিয়াসগুলোর ক্ষেত্রে জানতে হবে যে জিনিসটা, যে কেন মিউসিনিয়াস, কারণ এদের টিউমারে মিউসিন প্রোডাকশন করতে পারে, তার ফলে সিস্টে থিক জিলাটিনাস একটা সাবস্টেন্স থাকে। আর মিউসিনিয়াস সিস্টারিনোমা, তারপরে মিউসিনিয়াস সিস্টারিনো কার্সিনোমা, যেটা ওটা ম্যালিগনেন্ট। তো এখানে মাল্টিলোকুলেটেড থাকে, আমরা বলছি না সেরাস সিস্টারিনোমাটা হচ্ছে ইউনিলোকুলেটেড, মানে একটা সিঙ্গেল ক্যাভিটি থাকে, বাট এদের মাল্টিপল ক্যাভিটি থাকে, ওইগুলোর মধ্যে আসলে সিস্টিক স্পেস তো থাকে। আর মাইক্রোস্কোপিক্যালি এখানে আমরা মিউসিন সিক্রেটিং কলামনার এপিথেলিয়াল সেল পাইতে পারি, এটা একটু জানতে পারো। আর যেটা মিউসিনিয়াস সিস্টারিনো কার্সিনোমা, সেখানে স্টোমাল ইনভেশন থাকবে, স্টোমাক ইনভেট করবে। প্যারানা সিউডোমিক্সোমা পেরিটোনি একটা টার্ম আছে, হ্যাঁ, এটা মানে কি? এটা কিন্তু একটা মিউসিনিয়াস, মানে এটা অ্যাবান্ডেন্ট মিউসিন থাকে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, এবং মিউসিন কালেক্ট করে এখানে হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে হচ্ছে অনেক বেশি থিক জিলাটিনিয়াস ম্যাটেরিয়াস, এগুলো দ্বারা ফিল্ড থাকে, ফলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে যায়, অ্যাবডোমিনাল অর্গানগুলো কম্প্রেস হয়। সেই জিনিসটা আমরা এখান থেকে একটু জানতে পাই। আর জার্ম সেল টিউমার মধ্যে ম্যাচিং সিস্টিক টেরাটোমা, যেটা এটা নিয়ে একটু জানতে হবে। তো এটা হচ্ছে একটা বিনাইন জার্ম সেল টিউমার, যেটাতে তোমার কি থাকে বলো তো? ম্যাচুর টিস্যুস থাকে, মোর দেন অন জার্ম লেয়ার, কারণ যেহেতু টেরাটোমা, সো অন জার্ম লেয়ার মানে একটোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম, বিভিন্ন জার্ম লেয়ারের থেকে থাকে এখানে। এই জন্য এই টিউমারগুলোর মধ্যে তুমি হেয়ার, তারপর টিথ, বোনস, স্কিন, এরকম বিভিন্ন কিছু পাবা। এই জন্য এটাকে মিক্সড টিউমারও বলা হয়। এবং এটাকে ডার্মার সিস্ট কেন বলা হয়? কারণ এটাতে ডার্মিস বা স্কিনও থাকে, এবং স্কিন অ্যাপেন্ডেজ থাকে, যেমন হেয়ার ফলিকল, সেবাসিয়াস গ্ল্যান্ডও থাকে, এই জন্য এটাকে ডার্মার সিস্টও বলা হয়। এবং এটা একটা সিস্টিক লেশন, যেটাতে গ্রিসি সেবাসিয়াস ম্যাটেরিয়াল থাকতে পারে, এবং এখানে হেয়ার থাকতে পারে, টিথ বোনও থাকতে পারে। আর মাইক্রোস্কোপিক্যালি আমরা এখানে স্কিন, হেয়ার ফলিকল, সেবাসিয়াস গ্ল্যান্ড, কার্টিলেজ বোনস, এগুলো তো পাইতে পারি। পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকতে পারে, বা আমরা একটা যখন দেখবো অ্যাডনেক্সাল মাস পাইতে পারি। হোয়াট ডু মিন বাই অ্যাডনেক্সা? মনে রাখবা, এই যে ইউটেরাসের সাথে ফ্লোপিয়ান টিউব, ওভারি, তাহলে এই যে ফ্লোপিয়ান টিউব, ওভারি, এগুলোকে বলা হয় অ্যাডনেক্সা। ইউটেরাসের সাথে পাশ দিয়ে যেগুলো আছে ওই অ্যাডনেক্সা। এবং এটা মানে ম্যাচিউর সিস্টিক টেরাটোমা যেটা, এটা থেকে পরবর্তীতে ওভারিয়ান টর্শন হতে পারে, যে এই টিউমারটা টর্শন হয়ে গেছে, ঘুরে একেবারে পেঁচাই গেছে। হ্যাঁ, আর ম্যাচুর আর ইম্যাচুর মধ্যে পার্থক্য কি? যেটা ম্যাচুর সিস্টিক টেরাটোমা সেটা হচ্ছে বিনাইন, বাট ইম্যাচুরটা কিন্তু ম্যালিগনেন্সির একটা রিস্ক থাকে, বা ওইটা মানে ভালো না, ওইটা অ্যাগ্রেসিভ। এটা একটু জানলাম। এরপর আসলে ডিজার্মিনোমাটা আমাদের আলাদা করে ভালো করে জানতে হবে। ডিজার্মিনোমা হচ্ছে ম্যালিগনেন্ট জার্মসেল টিউমার, এটা কিন্তু ম্যালিগনেন্ট, ডিজার্মিনোমাটা ম্যালিগনেন্ট, এবং এটা ম্যালিগনেন্ট জার্মসেল টিউমার, এবং ইউজুয়ালি ইয়াং ওমেনদের ক্ষেত্রেই হয়। আর এরা হচ্ছে আমরা বলি এলিভেটেড বিটা ইসিজি আমরা প্লাজমাতে পাইতে পারি এই টিউমারে। সো বিটা ইসিজি একটা টিউমার মার্কার হিসেবে কাজ হতে পারে। কোন টিউমারের জন্য টিউমার মার্কার কি, এটা আলাদা করে তোমার জানতে হবে। এবং এটা অ্যাবডোমিনাল পেইন, তারপর অ্যাডনেক্সাল মাস, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে মাইক্রোস্কোপিক্যালি। আর ম্যাক্রোস্কোপিক্যালি কী কী পাই? যেমন সলিড, সফট, গ্রে হোয়াইট, কাট করলে গ্রে হোয়াইট কালারের পাবো, এবং লার্জ ইউনিফর্ম টিউমার সেল থাকবে, সাইটোপ্লাজমটা ক্লিয়ার থাকবে, নিউক্লিয়াসগুলো সেন্ট্রালি প্লেস থাকবে, এবং ফাইব্রাস সেপ্টা থাকবে, যে ফাইব্রাস সেপ্টাগুলোর মধ্যে মানে লিম্ফোসাইট থাকবে। তোমরা ছবি দেখলেই বুঝবা, এই যে ফাইব্রাস সেপ্টা, এগুলো ফাইব্রাস সেপ্টা, এই ফাইব্রাস সেপ্টাগুলোর মধ্যে এই জায়গায় লিম্ফোসাইট থাকবে, লিম্ফোসাইট মানে এই জায়গাতে লিম্ফোসাইট থাকবে। আর এগুলো টিউমার সেল, যেগুলোর নিউক্লিয়াসটা সেন্ট্রালি প্লেসড। ইয়োকসাইক টিউমার, তারপরে টিউমার মার্কার নিয়ে যদি একটু আমরা জানতে চাই, ইয়োকসাইক টিউমার মার্কার আলফা ফেটোপ্রোটিন।
আহ, তো মোটামুটি আমরা অনেক কিছুই জানছি। এখন আসলে যে 6 কর্ড স্টোমাল টিউমার, এটার মধ্যে গ্রানুলোসা সেল টিউমার, থিকোমা, এগুলা এখন মনে রাখবা এই গ্রানুলোসা সেল টিউমারে ইস্ট্রোজেন, যেহেতু এই টিউমারটা ইস্ট্রোজেন রিলিজ করে, এই জন্য হচ্ছে এরা অ্যানোমেটাল হাইপারপ্লাসিয়া করতে পারে, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং করতে পারে, অ্যানোমেটাল কার্সিনোমা রিস্ক বাড়তে পারে। থিকোমা যেটা, এটাও একটা 6 কর্ড স্টোমাল টিউমার। ফাইব্রোমা যেটা, এটা হচ্ছে কি আমরা বলি একটা বিনাইন টিউমার যেটা ফাইব্রাস স্টোমাল টিস্যু দিয়ে গঠিত। এবং আচ্ছা, আরেকটা টার্ম আছে মি সিনড্রোম। মি সিনড্রোম এটা মানে কি? এটা মানে হচ্ছে ধরো একটা ট্রায়াড থাকে এখানে, মানে একটা মহিলার তার ওভারিয়ান ফাইব্রয়েড ইউটেরাস আছে, হ্যাঁ ওভারিয়ান ফাইব্রয়েড ইউটেরাস আছে বা ফাইব্রোমা আছে, ওভারিয়ান একটা টিউমার আছে, সাথে অ্যাসাইটিস আছে, মানে পেট ফুলে গেছে পানি দিয়ে, পেরিটোনিয়াল ক্যাভিটি, সাথে প্লুরাল ইফিউশন আছে, মানে অ্যাসাইটিস মানে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ফ্লুইড জমছে, প্লুরাল ফ্লুইড জমছে, সাথে একটা ওভারিয়ান টিউমার আছে, এটাকে বলে মি সিনড্রোম। এটা ফ্রিকোয়েন্টলি আস্ক করা হইতে পারে এক্সামে আসলে, যে হোয়াট ইজ মি সিনড্রোম। এটা আর কি। এখন আলটিমেটলি তোমার জানতে হবে টিউমার মার্কার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা, যে এপিথিলিয়াল ক্যান্সারগুলোর টিউমার মার্কার মোস্ট কমনলি কার্স। আচ্ছা, সিএ মানে কি জানো? কার্বোহাইড্রেট। তো সিএ 125, কার্বোহাইড্রেট 125 যে অ্যান্টিজেন এটা। তার বাদে C190 মেনলি, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার বা ওই সকল ক্ষেত্রে C199 বেশি। কার্সিনোমিউনিক অ্যান্টিজেন এটা মেনলি হচ্ছে কলোরেক্টাল কার্সিনোমা, এই সকল ক্ষেত্রে বেশি ইউজ হয়। আর হচ্ছে তোমার যেটা মানে এটাই আর কি, এখানে C125টা মনে রাখবা। জার্ম সেল টিউমারের জন্য আলফা ফিব্রিন বিটা ইসিজি, এটা কোনটার ক্ষেত্রে আলফা ফিব্রিন, কোনটার ক্ষেত্রে বিটা ইসিজি, এগুলো একটু মনে রাখবা। সেককল স্টোমাল টিউমার ক্ষেত্রে মিলি ইস্ট্রোজেন তো বেশি থাকবে, ইনহেবিন, এগুলো টিউমার কাছে হয়তো বা কাজ করতে পারে। ওকে ফাইন। আর কোথায় কোথায় থেকে হচ্ছে তোমার ওভারিতে টিউমার আসতে পারে? আনসার হচ্ছে যে জিআই ট্র্যাক্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিআই ট্র্যাক্ট থেকে, যেমন ধরো যদি হচ্ছে অ্যাবডোমেন থেকে, স্পেশালি ধরো স্টোমাক থেকে একটা টিউমার যদি মেটাস্টেসিস হয়ে ওভারিতে যায়, সেটাকে আমরা বলি ক্রুকেনবার্গ টিউমার। ক্রুকেনবার্গ টিউমার মনে রাখবা, একটা সলিড টিউমার, শক্ত টিউমার, এবং এটা বাইলেটারালি দুইটা ওভারিতেই চলে যাবে। তো এটাকে বলা হয় ক্রুকেনবার্গ টিউমার। হোয়াট ইজ ক্রুকেনবার্গ টিউমার? মেটাস্টেটিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কার্সিনোমা, যেটা ওভারিতে আসে। এবং ক্রুকেনবার্গ টিউমার ক্যারেক্টারিস্টিক হচ্ছে এখানে সিগনেট রিং সেল পাওয়া যায়, এটা বাইলেটারাল হয় এবং গ্যাস্ট্রিক অরিজিনের হয়, এবং এটা ব্রেস্ট বা লাং থেকেও আসতে পারে। আর মি সিনড্রোম মানে কি সেটা আমি বলছি। আর গ্রানুলোসা হরমোন সিক্রেটিং টিউমার কি আছে এটা ধরবে। গ্রানুলোসা থিকা সেল টিউমার থেকে ইস্ট্রোজেন, সার্টোইলেডিক সেল টিউমার থেকে এন্ড্রোজেন, কোরিওকার্সিনোমা থেকে বিটা ইসিজি, আর স্ট্রোমা ওভারি কার্সিনয়েড হিলার সেল টিউমার, এগুলো থেকে হরমোন আসতে পারে, যেমন স্ট্রোমা ওভারি থেকে থাইরয়েড হরমোন। সো এইভাবে একটু মনে রাখতে পারো। কোরিওকার্সিনোমা মানে একটু ইনফো আছে, জানতে পারো। সো দ্যাটস অল অ্যাকচুয়ালি এখান থেকে। আর বাকি জিনিসগুলো তোমরা নিজেরা পড়ে নেবে, আমি তোমাদেরকে অনেকটাই রিভিউ করে দেওয়ার ট্রাই করছি।